নেক্সট পার্ট অফ দ্য রিপ্রোডাক্টিভ হেলথ এটা হবে আমাদের কন্ট্রাসেপশন, ঠিক আছে, কন্ট্রাসেপটিভ মেথডস। ঠিক আছে, আমরা জাস্ট একটা নোটটাকে খুলছি, জাস্ট নোটটাকে খুলে ফার্স্ট একটু একটা বেসিক আইডিয়া বলে আমি এনসিইআরটিতে যাচ্ছি। কন্ট্রাসেপশন আমি এই পিডিএফটা দিয়ে দেবো, কোনো চাপ নেই, জাস্ট শোন, পিডিএফটা থেকে লিখতে হবে না। এনসিইআরটির মধ্যে কিছু অ্যাড করতে পারিস। কন্ট্রাসেপটিভের মধ্যে দুটো কন্ট্রাসেপটিভ আছে, একটা রিভার্সেবল কন্ট্রাসেপটিভ আর একটা ইরিভার্সেবল কন্ট্রাসেপটিভ। এবার এই ইরিভার্সেবল টাইপটা পুরোপুরি ইরিভার্সেবল নয়, ব্যাপারটা হচ্ছে যে এরা হচ্ছে রিভার্সিবিলিটি ভেরি পিওর বলতে পারি, মানে কোনো কিছু অ্যাবসলিউট নয়, রিভার্সিবিলিটি ভেরি পিওরটাকে আমরা ইরিভার্সিবল বলি। পার্মানেন্ট মেথডস বা ভেরি পুয়ার রিভার্সিবল মেথডস, ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, ঠিক আছে। আচ্ছা, ভ্যাসেক্টমি আর টিউবেক্টমি কখন করবো? একটা নর্মাল 25 বছরের মেল বা ফিমেল আসলো, তাকে আমি বলবো ভ্যাসেক্টমি টিউবেক্টমি করে নাও, মানে ভ্যাস ডিফারেন্স কেটে নাও, টাইট করে নাও, ফ্যালোপিয়ান টিউবটা কেটে নাও, তাহলে স্পার্মেরও ট্রান্সপোর্ট হবে না আর ওভামেরও ট্রান্সপোর্ট হবে না, তাই তো? টিউবেক্টমি মানে কি ফ্যালোপিয়ান টিউবটা কেটে দিলাম, ভ্যাসেক্টমি মানে কি ভাস ডিফারেন্সটা কেটে দিলাম, তাহলে স্পার্মও ট্রান্সপোর্ট হবে না, ওভামেও ট্রান্সপোর্ট হবে না। তাকে কি বলবো? না। যার অলরেডি ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, ধর 45 বছর হয়ে গেছে, মেল আর ফিমেল, তার 2-3টে বাচ্চা আছে, তার ক্ষেত্রে আমি পার্মানেন্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। সে যদি চায় যে আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করবো, তাও আমি চাই না বাচ্চা, অবভিয়াসলি তার 3-4টে বাচ্চা আছে, তার ফ্যামিলি কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি ভ্যাসেক্টমি টিউবেক্টমি করবো। এই ভ্যাসেক্টমি টিউবেক্টমি করার জন্য আমার ইনসেন্টিভ পাওয়া যায়, এই কারণে অনেকে টিউবেক্টমি ভ্যাসেক্টমি করে পয়সা কামায় বা পয়সা নেয়, মানে 2000 টাকা, 1000 থেকে 2000 টাকার মধ্যে পায় ভ্যাসেক্টমি টিউবেক্টমি করে। সরকার দেয়, কারণ কি? জনস্বার্থের জন্য, পপুলেশন ক্র্যাশটা হবে না। কারণ সে যদি 45 বছরেও আবার প্রেগনেন্সি হয়ে যায় ইনকেস, তাহলে তো আলটিমেটলি পপুলেশন এক্সপ্লোশন হবে না। পপুলেশন বাঁচানোর জন্য যেরকমভাবেই হোক, বা এডুকেশন, মেয়েদের এডুকেশন বাড়ানোর জন্য সরকার যতটাই পারুক খরচা করে বা বিভিন্ন রকমভাবে টেকনিক ইউজ করে ইমপ্লিমেন্ট করে, ঠিক আছে, সে টাকা দিয়ে হোক বা যা দিয়েই হোক। ন্যাচারাল কন্ট্রাসেপশনের মধ্যে ল্যাকটেশন অ্যামেনোরিয়া। ল্যাকটেশন অ্যামেনোরিয়া মানে হচ্ছে অ্যাবসেন্স অফ মেনস্ট্রুয়াল সাইকেল। 6 মাস পর্যন্ত ডেলিভারি, বাচ্চা ডেলিভারি 6 মাস পর্যন্ত এই ল্যাকটেশন অ্যামেনোরিয়া থাকে। কারণ কি? প্রোল্যাক্টিন যে হরমোনটা হয় সেটা আমাদের কি জিএনএরএইচকে ইনহিবিট করে। জিএনএরএইচ মানে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। ব্রেস্ট ফিডিং যদি ঠিকঠাক হয় তাহলে প্রোল্যাক্টিন হরমোন রিলিজ হয়, তাহলে জিএনএরএইচ যদি ইনহিবিটেড হয় তাহলে এফএসএইচও রিলিজ হবে না, এলএইচও রিলিজ হবে না। এলএইচ মানে লিউটিনাইজিং হরমোন, এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তো ফলিকল স্টিমুলেটিং হরমোন যদি না রিলিজ হয় তাহলে ফলিকুলার গ্রোথ হবে না, তাহলে এই যে ওভারিন ফলিকেলগুলো আছে, ওভারির মধ্যে যে ডিম্বথলিগুলো আছে সেগুলো গ্রো হবে না। এলএইচ সার্জ না হলে ফাটবে না, আর না ফাটলে কি ওভাম রিলিজও হবে না। তোদেরকে বারবার বলেছিলাম যে আমার মেনস্ট্রুয়াল সাইকেলের ভিডিওটা ইউটিউব থেকে দেখে রাখতে, তো এটাই জাস্ট অ্যাপ্লিকেশন। এলএইচ সার্জ না হলে ওভুলেশন হবে না, আর ওভুলেশন না হলেও মেনস্ট্রুয়েশন হবে না, তাহলে নো বেবি। এটা সেফ, অবভিয়াসলি সেফ তোর ল্যাকটেশন অ্যামেনোরিয়া, বাট কোনো ক্ষেত্রে এটা পারফেক্টলি রিলায়েবল না। ধর একটা ফিমেল ভাবলেও আজকে আমার ব্রেস্ট ফিডিং স্টার্ট হয়েছে, 2 মাস বাচ্চা হয়েছে, তার মানে আমি 6 মাস যতই আমি সেক্সুয়াল ইন্টারকোর্স করি আমার বাচ্চা হবে না। যদি সে এরকম ভেবে থাকে বা তার হাজব্যান্ড যদি এটা ভেবে থাকে, তাহলে সে হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে বড় স্টুপিড পার্সন, ঠিক আছে। কারণ এই ন্যাচারাল মেয়ের মধ্যে ল্যাকটেশন অ্যামেনোরিয়া খুব একটা সেফ নয়, সেফ বাট খুব একটা সেফ নয়। কারণ কি? এই যে হরমোনাল ব্যালেন্স, এই যে প্রোল্যাক্টিন প্রত্যেক দিন রিলিজ হচ্ছে, জিএনএইচকে ইনহিবিট হচ্ছে, এটা একমাত্র সম্ভব যদি প্রত্যেক দিন সেই ফিমেলটা একই সময়ে বাচ্চাকে ব্রেস্টফিড করায়, তাহলে হরমোনাল লেভেলটা ঠিকঠাকভাবে জিএনএইচকে ইনহিবিট করে রাখে। যদি এরকম হয়, আজ সেই ধরো ওয়াইফটা ওয়ার্কিং ওম্যান, সে কাজে যাচ্ছে, ঠিকঠাক করে ব্রেস্ট ফিডিং করাতে পারছে না, তাও সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, সে জানে, বেশি বলে না যে অল্প বেশি মানে বেশি জানলে বেশি ক্ষতি হয়, বেশি জেনে ফেলেছে, তো সে ভেবেছে যে না, আমার তো এই জিনিস জানা আছে, ল্যাকটেশন অ্যামেনোরিয়া যতই আমি সেক্সুয়াল ডিপ্রেশন করি তো আমার বেবি হবে না। কিন্তু দেখা গেল হঠাৎ করে সেই হরমোনের ফ্ল্যাকচুয়েশনের জন্য এই জেনারিসটা ঠিকঠাক করে ইনহিবিট হলো না, দেন এলএইচ এফএসএইচও ঠিকঠাক করে ইনহিবিট হলো না, হঠাৎ করে মেনস্ট্রুয়েশন হয়ে গেল 6 মাসের মধ্যে, তাহলে কিন্তু তার বেবি সঙ্গে সঙ্গে হয়ে যাবে, 3 মাসের মধ্যে বেবি চলে আসবে। আর 3 মাসের মধ্যে বেবি চলে আসলে কি হবে? 9 মাস আরও থাকবে, বাচ্চাটা কি হবে? 1 বছরের পর একটা বাচ্চা চলে আসবে। তার মানে কাউট যদি দেখি যে একটা বাচ্চার পর আরেকটা বাচ্চার 1 বছরের গ্যাপ, তার মানে ভাববি যে সে ওই স্টুপিড কাজটা করেছে, সে ভেবেছিল যে হবে না ওরকম জিনিস, কিন্তু আনপ্রোটেক্টেড ভাবে হয়ে গেছে, কিন্তু বেবি হয়ে গেছে। ক্লিয়ার? সেকেন্ড, আচ্ছা, ইরিভার্সালের মেথডের মধ্যে এটা নয়, এটা ইরিভার্সেবল কেটে দে, ভুল লিখেছে। ইরিভার্সালের মধ্যে সেকেন্ড হচ্ছে কোয়াইটাস ইন্টারপ্টাস। রিভার্সেবলের মধ্যে, ন্যাচারালের মধ্যে, মানে রিভার্সেবলের মধ্যে, ন্যাচারালের মধ্যে কোয়াইটাস ইন্টারপ্টাস। কোয়াইটাস মানে হচ্ছে তোর পেনিস ইন্টারকোর্সের সময় যখন ফিমেল ভেজাইনাল ট্র্যাক্টে ঢুকছে, সে যদি মেলটা যদি ভাবে যে আমি
ডিউরিং ইনসেমিনেশন, যখন সিমেন বেরোবে তার আগেই মানে পেনিস উইথড্রল করব, তাহলে সে হচ্ছে মানে মানে স্টুপিড তো ওটা বলেছিলাম, একে বলবো গর্ধব। কারণ মনে রাখবি যে যতই পেনিস ইরেকশন হয়ে, যতই মানে বিফোর ইনসেমিনেশন যতই আমি তুলি না কেন, সাম মাইক্রো এমএল অফ সিমেন কিন্তু পড়ে যাবে ফিমেল ভ্যাজিনাল ট্র্যাক্টে, তাহলে সেখানের মধ্যে কোটি কোটি স্পার্ম থাকবে, ফার্টিলাইজেশন করে ফেলবে। তাহলে হচ্ছে 100% ডাম্প, মানে বোকা। আর ফেলিওর রেট খুব হাই। ফেলিওর রেট মানে হচ্ছে মানে ফেল হবে, কন্ট্রাসেপশন মেথডটা ফেল হবে, সেটা খুব হাই। নেক্সট হচ্ছে ক্যালেন্ডার আর রিদম মেথড। রিদম মেথড হচ্ছে তোর এই সেফ পিরিয়ড আনসিওর পিরিয়ডের মতো। মনে রাখবি যে চোদ্দতম যদি ভ্যালেন্টাইন্স মানে মাসটা ধরিস 28 ফেব্রুয়ারি অবধি, তাহলে 14 ফেব্রুয়ারিতে কী হবে, ওভুলেশন হবে। তো আমরা বলি 8 to 19 ফেব্রুয়ারি, 8 থেকে 20তম দিন হচ্ছে আনসেফ পিরিয়ড। এই সময় যতই তুই ভাবিস যে ফার্টিলাইজেশন 14 তারিখ ওভুলেশন হবে, কিন্তু তার এই কিছু গ্যাপ, এই যে গ্যাপটা দেখতে পারিস, এই সময় কি হয়, মনে রাখবি স্পার্ম মোটামুটি 48 আওয়ার সার্ভাইভ করতে পারে, ওভাবও 72 আওয়ার সার্ভাইভ করতে পারে বেরোনোর পর। তাহলে এইটার যদি একটুখানি মিসম্যাচ হয়, তাই জন্য আমরা বলি 8 to 20th ডে হচ্ছে একটা মেনস্ট্রুয়াল সাইকেল আনসেফ পিরিয়ড। আপ টু 8 ডে হচ্ছে সেফ পিরিয়ড, আর আফটার 20 to 28 হচ্ছে সেফ পিরিয়ড। ঠিক আছে? তো যদি কেউ চায় তাহলে কি রিদম মেথডে ফলো করে এই সময়টা 14তম দিন থেকে এই সময়টা আনসেফ পিরিয়ডের সময় সেক্স করবে না, আর সেফ পিরিয়ড বা সেফ পিরিয়ডের সময় সেক্স করতে পারে। এই আনসেফ পিরিয়ডে যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে ফেলে, তার মানে কিন্তু বেবি হয়ে যাবে, আনসেফ তো। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে এর পিসিএস, তো এটা তো ছেড়ে দেয়, এটা পিসিএস সম্বন্ধে আমি বলবো না। পিসিএসও একই জিনিস হয়। কি হয় পিসিএস হয় হচ্ছে যে মেনস্ট্রুয়েশনটা হয় না, ওভুলেশনও হয় না, মেনস্ট্রুয়েশনও হয় না। ঠিক আছে, তো ওভুলেশন যদি নাও হয়, একটা জিনিস ছোট্ট করে বলে দিই, পিসিএস কি অ্যাকচুয়ালি, পিসিএস হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। তাহলে ওভারিতে কি হবে, সিস্ট হবে। এটা একটা হাইপার ইস্ট্রোজেনিক কন্ডিশন, মানে ইস্ট্রোজেন বডিতে খুব বেশি থাকলে এটা হবে। ক্লিয়ার? ইস্ট্রোজেন বডিতে খুব বেশি যদি তৈরি হয় তাহলে এটা হবে। এটা একটা অবভিয়াস একটা লাইফস্টাইল ডিজিজ। এখন আমরা ক্যালোরি অতিরিক্ত খাই, তো ক্যালোরি বেশি ইনটেক করি কিন্তু ক্যালোরি খরচা করি না। পিৎজা খাচ্ছি, এই খাচ্ছি, লকডাউনের সময় তো আরও বেশি হয়েছে, বাড়ি থেকে বেরোনো হয়নি, বাড়ি থেকে খেয়েছি, বাড়ি কি ফ্যাট জমেছে। ফ্যাট যদি বেশি জমে যায়, ফ্যাট কি করে ভালো করে শোন। ফ্যাট আমাদের যত অ্যান্ড্রোজেন আছে, এই অ্যান্ড্রোজেনকে কি করে, ইস্ট্রোজেনে কনভার্ট করে। কি বললাম? এই ফ্যাট আমাদের যত অ্যান্ড্রোজেন আছে, ঠিক আছে, এই অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে। এই ফ্যাটের মধ্যে অ্যারোমাটেজ একটা এনজাইম থাকে, এই অ্যারোমাটেজ এনজাইমটা অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেনে কনভার্ট করে। ঠিক আছে? আবার মনে রাখিস যে এই ফ্যাট, এক্সেসিভ ফ্যাট কি করে, অ্যাডিপোকাইন্স বলে একটা জিনিস রিলিজ করে, যেটা আলটিমেটলি ইনসুলিন সেন্সিটিভিটি কমিয়ে দেয়। ইনসুলিন আছে বডিতে, কিন্তু ইনসুলিন ঠিকঠাক করে কাজ করতে পারছে না, তাহলে কি হবে, ডায়াবেটিস হবে। তো পেটে ফ্যাট হওয়াটা খুব বাজে জিনিস, মানে পেটটা ফুলে যাওয়া আস্তে আস্তে, এটাকে বলে অ্যাবডোমিনাল বা সেন্ট্রাল ওবেসিটি। সেন্ট্রাল মানে পেটের মাঝখানে। এটাকেই বলা হয় ফোর রানার অফ দ্য ডায়াবেটিস মিলিটাস। ফোর রানার মানে হচ্ছে ডায়াবেটিস হওয়ার সব থেকে বড় ক্লি হচ্ছে পেটের মধ্যে ফ্যাট জমছে। আচ্ছা, আর একটা জিনিস সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে এই ইস্ট্রোজেনকে অ্যান্ড্রোজেনে কনভার্ট করে, সরি বললাম, ইস্ট্রোজেনকে অ্যান্ড্রোজেনে কনভার্ট করা হচ্ছে অ্যারোমাটেজ এনজাইম। তো পিসিওএস এর ক্ষেত্রে তার মানে কি হবে, বডিতে বেশি ইস্ট্রোজেন থাকে, ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেনে কনভার্ট হয়ে গেল, ফ্যাটের মধ্যে থাকা ইস্ট্রোজেন, সরি ফ্যাটের মধ্যে থাকা অ্যারোমাটেজ এনজাইম ইস্ট্রোজেনকে অ্যান্ড্রোজেনে কনভার্ট করলো। তো পিসিওএস এর ক্ষেত্রে আলটিমেটলি কি আমি বললাম, ইনডিরেক্টলি কি বলতে পারি, অ্যান্ড্রোজেনও বেশি হয়ে গেল। আর অ্যান্ড্রোজেন বেশি মানে কি, হেয়ার গ্রোথ হবে। তো দেখবি কোনো ফিমেলদের যদি পিসিওএস হয়, তাহলে কি হবে, হেয়ার গ্রোথ হবে, একটুখানি বেশি বেশি করে চুল দাড়ির মতো গজাবে, বেশি বেশি হেয়ার গ্রোথ যদি গালে দেখতে পাস। প্লাস মেনস্ট্রুয়াল অ্যাবনর্মালিটি, মেন্সেস ঠিক করে হচ্ছে না, ইরেগুলার পিরিয়ডস হচ্ছে, এক মাস হলো, তারপরে মাসে হলো না, তারপরে মাসে আবার হলো, তাহলে দিস ইজ সাজেস্টিভ অফ পিসিওএস। ঠিক আছে? ইস্ট্রোজেন যদি বেশি বেড়ে যায়, তার মানে এফএসএইচ কমে যাবে, এটা নেগেটিভ ফিডব্যাকের জন্য হয়। নেগেটিভ ফিডব্যাক, ইস্ট্রোজেন সবসময় মনে রাখবি এফএসএইচকে নেগেটিভ ফিডব্যাক দেয়। ঠিক আছে? তাহলে কমিয়ে দেবে। এফএসএইচ যদি কমে যায় তাহলে কি হবে, ফলিকেলের গ্রোথ হবে না, ডিম্বথলিগুলো বাড়বে না। ফলিকেল স্টিমুলেটিং হরমোন কি, ফলিকেলের গ্রোথ করায়। এফএসএইচ যদি না বাড়ে তাহলে ফলিকেলের গ্রোথ হবে না। এবার আরেকটা জিনিস মনে রাখ, ইস্ট্রোজেন যদি খুব বেশি থাকে, সেটা এলএইচকে কি করবে, স্টিমুলেট করবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাই ইস্ট্রোজেন স্টিমুলেটস দ্য এলএইচ বা লিউটিনাইজিং হরমোন। এবার তুই ভাববি যে এলএইচ যদি স্টিমুলেট হয় তাহলে তো ভালো, এলএইচ সার্জ হবে, ওভাম রিলিজ হবে, ফার্টিলাইজেশন হবে, ওভাম রিলিজ হলে আবার মেনস্ট্রুয়েশন হবে। ঠিক আছে, ভালো তো। তাহলে আপনি বলছিলেন স্যার যে পিসিওএস এ ইনফার্টিলিটি দেখা যায়, কেন দেখা যায়, ভালো করে শোন। এই এলএইচ হরমোন যদি প্রথম থেকে স্টিমুলেট হয়ে যায়, মানে সাইকেলের প্রথম থেকে, নর্মালি কি হয়, সাইকেলের যখন আমার
এই যে সাইকেল আমি যখন দেখি 14তম দিনে 13তম দিনে ইস্ট্রোজেন 13তম দিনে এলএইচটা বাড়ে প্রচুর, এলএইচটা বেরিয়ে কি হয়, এলএইচ সার্চ হয় 14তম দিনে, এই এলএইচটা আলটিমেটলি ওভামটাকে রিলিজ করালো। কিন্তু যদি এলএইচটা সাইকেলের প্রথম দিন থেকে মানে 1 নম্বর দিন থেকে এলএইচ বাড়তে থাকে, তাহলে কি হয়, এলএইচ সার্চটা তো আর হবে না। ভালো করে ভাব, এলএইচ প্রথমে কম থাকলো, কম থেকে আস্তে আস্তে একদম হাই পিকে উঠলো 13তম দিনে, কিন্তু এটাই যদি প্রথম দিন থেকে হাই থাকে তাহলে এই সার্চটা আর হবে না। যদি এলএইচ সার্চ না হয় তাহলে ওভুলেশনও হবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এলএইচ সার্চ ইজ দ্য রেসপন্সিবল ফর ওভাম রিলিজ। যদি এলএইচ সার্চ না হয় তাহলে ওভাম রিলিজ হবে না, কারণ এ ডে 1 থেকেই হাই, ফ্রম দ্য ডে 1 দ্য লেভেল এলএইচ লেভেল উইল বি হাই, সো দেয়ার উইল বি নো এলএইচ সার্চ অ্যান্ড দেয়ার উইল বি নো ওভুলেশন। ওভুলেশন না হলে ফার্টিলাইজেশন হবে কি করে, আর ফার্টিলাইজেশন না হলে কি হবে, বেবিও ধারণ করতে পারবে না। তাহলে দেখ পিসিওএস এর ক্ষেত্রে এটাই জিনিস, দেখ পিসিওএস এর সময় দেখ এলএইচ লেভেলটা কি আছে, প্রথম থেকেই হাই। এই কালারটা দেখতে পাচ্ছিস, এই দেখ এই যে কালো কালারটা, এটা হচ্ছে। আর নর্মালের ক্ষেত্রে কি হয়, এলএইচ লেভেলটা কত দিনে হাই, 13তম দিনে 14তম দিনে হাই হয়। এটা হচ্ছে নর্মাল, এই কার্ভটা হচ্ছে নর্মাল, এটা হচ্ছে এলএইচ লেভেল হচ্ছে পিসিওএস। ক্লিয়ার? তো মনে রাখিস যে অ্যানওভুলেটরি সাইকেল যদি হয়, মানে ওভুলেশন যদি না হয়, তাহলে পেনও হবে না। মানে ওভুলেশন হলেই মেনস্ট্রুয়েশন হয়। ভালো করে শোনো, ওভুলেশন হলেই তো মেনস্ট্রুয়েশন হবে, কারণ প্রোজেস্টেরনটা ফার্স্টে বাড়বে, তারপর প্রোজেস্টেরন 21 দিনের পর থেকে কমতে থাকবে, আর প্রোজেস্টেরন যখনই কমবে তখন মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে। কিন্তু যদি ওভুলেশন না হয় তাহলে পেনও হবে না, মেনস্ট্রুয়াল পেনও হবে না, মিড সাইকেল পেনও হবে না। দুটো রকম পেন বলেছিলাম মেনস্ট্রুয়াল সাইকেল পড়া থেকে, মিড সাইকেল পেন আর মেনস্ট্রুয়াল পেন। মিড সাইকেল পেন ছেড়ে দে, বাদ দে, মেনস্ট্রুয়াল পেনটাই ভাব। ওভুলেশন হলে মেনস্ট্রুয়েশন হবে, মেনস্ট্রুয়েশন হলে মেনস্ট্রুয়াল পেন হবে। কিন্তু যদি পিসিওএস হয়, অ্যানোভুলেশন, মেনস্ট্রুয়াল সাইকেলে অ্যাবনর্মালিটি, একদিন এক মাস হলো মেনস্ট্রুয়াল সাইকেল, পরের মাস মেনস্ট্রুয়াল সাইকেল হলো না, মেনস্ট্রুয়াল পেনও হলো না, তাহলে এটাকে বলে অ্যানোভুলেটরি সাইকেল। পিসিওএস হলে কি হয়, অ্যানোভুলেটরি সাইকেল হয়। অ্যানোভুলেশন মানে ওভুলেশন না হওয়া। ঠিক আছে? তো অ্যান্ড্রোজেন যদি বেশি বাড়ে তাহলে সে কি করবে, হেয়ার লাইক গ্রোথ করবে, হ্যাঁ কি না, হেয়ার লাইক গ্রোথ করবে। আরেকটা জিনিস ভাব, এই অ্যান্ড্রোজেন্স ইস্ট্রোজেনকে আরো স্টিমুলেট করবে। কি বললাম, অ্যান্ড্রোজেন ইস্ট্রোজেনকে আরো স্টিমুলেট করবে। এটা একটা অদ্ভুত মেকানিজম। এ পিসিওএস এ যখন অ্যারোমাটাইজ এনজাইম, ঠিক আছে, অ্যান্ড্রোজেনকে ইস্ট্রোজেন করছে, ঠিক আছে, তেমনি ইনক্রিজ ইস্ট্রোজেনও আবার কি করবে, অ্যান্ড্রোজেনকে স্টিমুলেট করবে। কি বুঝতে পারলি? মানে অ্যান্ড্রোজেন আর ইস্ট্রোজেন এ দুজনেই দুজনকে স্টিমুলেশন করতে থাকবে। ইস্ট্রোজেনও বাড়বে, ইস্ট্রোজেন বাড়লে কি হবে, অ্যান্ড্রোজেন যদি বাড়ে, ভালো করে ভাব, ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেনকে স্টিমুলেট করলো, অ্যান্ড্রোজেন বেশি বাড়লো, এই অ্যারোমেটিক এনজাইম দিয়ে ইস্ট্রোজেন বেশি বেশি করে তৈরি হলো। ইস্ট্রোজেন আবার বাড়বে যখন অ্যান্ড্রোজেনকে স্টিমুলেট করবে, আরো বেশি বেশি অ্যান্ড্রোজেন তৈরি হবে, আবার বেশি বেশি অ্যান্ড্রোজেন স্টিমুলেট হলে এই অ্যান্ড্রোজেনকে অ্যারোমেটিক এনজাইম কি করবে, আবার ইস্ট্রোজেনে কনভার্ট করবে। তার মানে ইস্ট্রোজেন অ্যান্ড্রোজেন বোথ লেভেল উইল বি হাই ইন দ্য পিসিওএস। তাহলে অ্যান্ড্রোজেন বাড়ার জন্য হেয়ার লাইক গ্রোথ হবে। ঠিক আছে? আচ্ছা, আর মনে রাখবি ইস্ট্রোজেন বাড়ার জন্য তো বললাম এলএইচ প্রথম থেকে বেশি থাকবে, সেই কারণে আর কোনো এলএইচ সার্চ হবে না। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, সেকেন্ড, থার্ড, ফোর্থ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে সার্ভাইকাল মিউকাস মেথড। এটা কি বিলিংস মেথড বলা হয়। নর্মালি এই সার্ভিক্স, এটা তো ইউটেরাস, এটা হচ্ছে সার্ভিক্স, এটা হচ্ছে সার্ভিক্স, আর এটা হচ্ছে ভ্যাজাইনা, তাই তো? স্পার্ম ঢুকছে কোথা দিয়ে, ভ্যাজাইনা দিয়ে ঢুকলো স্পার্ম, দেন সার্ভিক্সে এলো, সার্ভিক্স থেকে আলটিমেটলি ইউটেরাসে গেল, ইউটেরাস দিয়ে তারপর এই ফ্যালোপিয়ান টিউবে গেল, আর এটা হচ্ছে ওভারি, এখানে ওভারি, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব। তো এই সার্ভাইকাল মিউকাস যদি ইস্ট্রোজেন থাকে তাহলে কি সফট থাকে, মানে থিন থাকে, আর যদি প্রোজেস্টেরন হয় তাহলে কি হবে, থিক হবে। তার মানে বুঝতে পারছিস, যদি ইস্ট্রোজেন 14তম দিনে অনেকটা বেশি থাকে না, 14তম দিন পর্যন্ত ইস্ট্রোজেন কি অনেক বেশি, তাহলে 14তম দিন পর্যন্ত যদি ইস্ট্রোজেন বেশি হয় তাহলে সার্ভাইকাল মিউকাস থিন হবে, আর থিন সার্ভাইকাল মিউকাস হলে ইজিলি স্পার্ম পেনিট্রেট করে ঢুকে যাবে। কিন্তু যদি থিক সার্ভাইকাল মিউকাস হয়, যদি মোটা হয়, মিউকাসটা থিক হয়, তাহলে কি হবে, এখান দিয়ে পেনিট্রেট করে ঢুকতে পারবে না স্পার্ম। তাহলে মনে রাখিস যে সার্ভাইকাল মিউকাস যদি থিন হয় তাহলে সেটা ফার্টিলাইজকে ফেভার করবে, যেটা 14 ডেতে হয়, 14 ডে। আর প্রোজেস্টেরন যদি থাকে সেটা আনফেভারেবল ফর ফার্টিলাইজেশন। ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে সার্ভাইকাল মিউকাস মেথড। তাহলে কোনো ফিমেল যদি হঠাৎ করে সার্ভাইকাল মিউকাস নিজে হাত দিয়ে ধরে, হাত দিয়ে যদি দুটো আঙ্গুল দিয়ে ধরে, এটা একটা আঙ্গুল, এটা একটা আঙ্গুল, এই দুটো আঙ্গুল দিয়ে যদি দেখি সার্ভাইকাল মিউকাস ঠিক আছে, তাহলে কি হবে, সেই সময় সে ভাববে প্রোজেস্টেরন বেশি আসে, তার মানে সেই সময় ইন্টারকোর্স করতে পারে, তাহলে তার ফার্টিলাইজেশন হবে না। কিন্তু যদি দেখে সার্ভাইকাল মিউকাস থিন আছে,
একদম পাতলা, ফেটে যাচ্ছে, মাঝখানে ফেটে যাচ্ছে, মানে থিন আছে, এতটা থিন, তাহলে সে ভাববে না ইস্ট্রোজেন সেই সময় বেশি আছে, তাহলে ইস্ট্রোজেন বেশি থাকা মানে কি, সার্ভাইকাল মিউকাস থিন, আর সার্ভাইকাল মিউকাস থিন হলে সে যদি সময় ইন্টারকোর্স করে, তাহলে স্পার্ম ক্যান ইজিলি পেনিট্রেট দ্য থিন মিউকাস লেয়ার, স্পার্ম ক্যান ইজিলি পেনিট্রেট দ্য থিন মিউকাস লেয়ার, ইজিলি পেনিট্রেট করে ঢুকে যাবে, দেন ওভামের সাথে ফার্টিলাইজ করে যাবে, ফার্টিলাইজ করে কি করবে, জায়গা তৈরি করে ফেলবে। এটা হচ্ছে সার্ভাইকাল মিউকাস মেথড, যেটা দিয়ে আমি ন্যাচারাল কন্ট্রাসেপশন করতে পারি, ন্যাচারাল মেথড না, কিছু ওষুধ টষুধ খেতে হচ্ছে না। ফিফথ ইম্পর্টেন্ট মানে বডি টেম্পারেচার মেথড, প্রোজেস্টেরন যখন রিলিজ হয় 14 দিনের পর তখন মনে রাখবি, 14 দিনের মাথায় বা 14 দিনের পর, তখন কিন্তু মনে রাখবি 0.5 ডিগ্রি ফারেনহাইট আমাদের বডিতে বেসাল বডি টেম্পারেচার রাইজ করবে। তাহলে কেউ যদি প্রত্যেক দিন থার্মোমিটার নিয়ে বসে থাকে, হঠাৎ করে দেখলো একদিন থার্মোমিটারের টেম্পারেচারটা বেড়ে গেল, বডি টেম্পারেচার বেড়ে যাওয়া মানে সেদিনকে সে অবভিয়াসলি সেক্সুয়াল মিটিং করবে না, কারণ করলে তার চান্স খুব বেশি, কারণ সেই সময় ওভুলেশনটা হবে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে একটা জিনিস তো মনে রাখবি যে কোনো দুটো ফেজ হয় মেনস্ট্রাল ফেজের, একটা হচ্ছে কি লুটিয়াল ফেজ, আর এটা হচ্ছে পলিফাইটিভ ফেজ বা ফলিকুলার ফেজ। তো ফলিকুলার ফেজ মানে ফলিকেল ডেভেলপমেন্ট করছে আপ টু 14 দিন পর্যন্ত, তাই তো, সেই সময়টা সবসময় ভ্যারিয়েবল হয়। আর লুটিয়াল বা সিক্রিটারি ফেজ, যেটা আফটার 14 থেকে 28 দিনের মধ্যে হয়, সেটা সবসময় কনস্ট্যান্ট হয়। তাই যদি 40 দিনের সাইকেল হয়, তাহলে মনে রাখবি লুটিয়াল ফেজ সবসময় 14 দিন হবে, 14 দিন হবেই, সে 40 দিন সাইকেল হোক বা 50 দিন সাইকেল হোক। তার মানে আমি যদি 40 দিন সাইকেল বলি, তাহলে আমি সবসময় 14টা কনস্ট্যান্ট ধরে নেবো লুটিয়াল ফেজের জন্য, তাহলে ফলিকুলার ফেজটা কত, 40 - 14 তাহলে কত, 26তম দিন। তার মানে তোকে বলতে পারি 26তম দিনে তার মানে ফার্টিলাইজেশন হয়েছে, ঠিক আছে। চল নেক্সট, বেরিয়ার মেথড। এবার আমরা বেরিয়ার মেথডে চলে আসি। বেরিয়ার মেথডে ঠিক আছে, আমি এই জায়গাটা শোন, এই জায়গাটা আমি পড়াচ্ছি না, এটা তোরা আমি যে পিডিএফটা দেবো সেটা দেখিয়ে দিচ্ছি, জাস্ট এনসিআরটির মধ্যে জিনিসগুলো একটু মার্ক করে নে, ঠিক আছে, এনসিআরটির মধ্যে জিনিসগুলো একটু মার্ক করে নে। জাস্ট এ মিনিট। চল, ন্যাচারাল মেথডস work of principle of the avoiding the chance of ovum and sperms meeting, periodic abstinence, very important, periodic abstinence মানে তুই সেক্সুয়াল মিটিং করছিস না, তাহলে কি হবে, ফার্টিলাইজেশন হবে, ক্লিয়ার। কাপলস অ্যাভয়েড অর সাস্টেন ফ্রম কোয়ার্টাস ফ্রম ডে টু 10 to 17 অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল। আমি বললাম না, আনসেফ পিরিয়ডে আমার সেক্সুয়াল মিটিং যদি না করে, তাহলে সেটা হচ্ছে পিরিয়ডিক অ্যাবস্টিনটেন্স মানে বিরত থাকা, ঠিক আছে, 10 to 17, এটা এনসিআরটির লাইন, when the ovulation can be expected, তাই তো, ওকে। চল নেক্সট, as the chance of fertilization are very high during this period, this is called the fertile period। আমি বললাম ফার্টাইল পিরিয়ড মানে হচ্ছে আনসেফ পিরিয়ড, তাই তো, আনসেফ, কারণ সেই সময় যদি ইনকেস সেক্সুয়াল মিটিং হয়ে যায়, তাহলে কি সে কি হয়ে যাবে, ফার্টাইল পিরিয়ডে আছে, কারণ ওভাম রিলিজ হওয়ার চান্স আছে, তার মানে সে কি হয়ে যাবে, মানে কনসেপশন হয়ে যাবে। আমরা তো কন্ট্রাসেপশন পড়ছি, মানে কন্ট্রাসেপশন মানে কি, কন্ট্রা মানে এগেনস্ট কনসেপশন, কন্ট্রা কনসেপশন, বুঝতে পেরেছিস তো, এই জন্য আমরা বলি কন্ট্রাসেপশন। Therefore, by abstaining from coitus during this period, conception could be prevented, তাই তো, therefore abstaining from the coitus from this period, conception could be prevented, very very important line। নেক্সট আমি বললাম উইথড্রয়াল মেথড বা coitus interruptus মেথড, এটা হচ্ছে 100% ডাম যারা হয় তারা করবে। কি হবে, লেখ, উইথড্রয়াল মেথড ইজ অ্যানাদার মেথড ইন হুইচ দ্য মেল পার্টনার উইথড্র হিজ পেনিস ফ্রম দ্য ভ্যাজাইনা জাস্ট বিফোর দ্য ইজাকুলেশন সো অ্যাজ টু অ্যাভয়েড দ্য ইনসেমিনেশন, সব থেকে ভোগাস মেথড। আচ্ছা, তারপরের পয়েন্ট হচ্ছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া। ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া is a method based on the fact that ovulation and therefore the cycle do not occur during the period of intense lactation following paturation। paturation মানে ডেলিভারি করার পর। কেন হচ্ছে, প্রোল্যাকটিন, মনে রাখবি প্রোল্যাকটিন জিএনএরএস হরমোনকে ইনহিবিট করছে, তাই কারণে আমার মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে না, তাই তো। Therefore, as long as mother breastfeeds the child fully, chances of conception almost nil. However, this method has been reported to be effective only up to a maximum period of 6 months.
6 মান্থস অবধি কিন্তু ভ্যালিড। 6 মান্থসের মধ্যেও বিপর্যয় ঘটে যেতে পারে, যেটা বললাম, যদি ঠিকঠাক হরমোন লেভেল না থাকে, ঠিকঠাক ব্রেস্ট ফিডিং না করে। কিন্তু তাও বলা হয় 6 মান্থস পর্যন্ত এটা করা যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, অ্যাজ নো মেডিসিনস অর ডিভাইসেস আর ইউজ দিস ইন দিস মেথড, সাইড এফেক্টস আর অলমোস্ট নীল। তার মানে ভাব, সাইড এফেক্ট কিন্তু অলমোস্ট নীল, কারণ কোনো মেডিসিন ইউজ করছি না তো, সাইড এফেক্টস আর অলমোস্ট নীল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু লাস্ট পয়েন্টটা দেখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চান্সেস অফ ফেলিওর দো অফ দিস মেথডস আর ভেরি হাই। তাহলে মনে রাখি ফেলিওর চান্স আমার কিন্তু অনেক বেশি হাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফেলিওর চান্সেস ভেরি ভেরি হাই। কারণ আমি কি বললাম, ইনকেস যদি ওয়ার্কিং ওম্যান হয়, ঠিকঠাক সময় ব্রেস্ট ফিড না করা, তাহলে কিন্তু হরমোনাল লেভেলের ফ্ল্যাকচুয়েশন হবে। হরমোনাল লেভেলের যদি ফ্ল্যাকচুয়েশন হয়, তাহলে কিন্তু বিপর্যয়, ঠিক আছে। 1 বছরের মধ্যে আবার সেকেন্ড বেবি চলে আসবে। বেরিয়ার মেথড, বেরিয়ার মেথডে দুটোর বেরিয়ার মেথডের মধ্যে আমরা কন্ডম পরবো, সার্ভাইকাল ক্যাপ পরবো, ভলস পরবো, ডায়াফ্রাম পরবো। কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে চেনা মেল কন্ডম আর ফিমেল কন্ডম। মেল কন্ডম ল্যাটেক্স দিয়ে তৈরি হয়, এর এক সাইডটা ওপেন থাকে, এই সাইডটা ওপেন, এই সাইডটা ক্লোজ। আর ফিমেল কন্ডম দু সাইডই ওপেন থাকে, এই সাইডও ওপেন, এই সাইডও ওপেন, বোথ এন্ড ওপেন থাকবে ফিমেল কন্ডমের ক্ষেত্রে। কোনটা বেশি পপুলার? অবভিয়াসলি মেল কন্ডম পপুলার সব থেকে বেশি। ফিমেল কন্ডম ইউজই হয় না সেরকমভাবে। আচ্ছা, এই যে মেল কন্ডম, এই যেটা ল্যাটেক্স থাকে, এটা হচ্ছে পলিউরেথেন বলে একটা সাবস্টেন্স থাকে, ঠিক আছে। এই মেল কন্ডম, এই ল্যাটেক্সে অনেকে অ্যালার্জি হয়, ল্যাটেক্স অ্যালার্জি। তো এই কারণে অনেক সময় অনেকে এই ল্যাটেক্স কোম্পানি, যদি ভালো কোম্পানির কন্ডম ইউজ না করে মেলরা, তাহলে কি হতে পারে, অনেক সময় ল্যাটেক্স অ্যালার্জি হয়ে যেতে পারে, পেনিসে অ্যালার্জি হয়ে যেতে পারে এটা পড়লে। তো মনে রাখবি যে অলওয়েজ কন্ডম ইজ ওয়্যার্ড ইন ইরেক্ট পজিশন। ইরেক্ট পজিশন, পেনাইল ইরেকশনের সময়, আফটার ফুল ইরেক্ট, মানে ফুল ইরেক্ট হওয়ার পরে কিন্তু কন্ডম পড়তে হয়। তো ল্যাটেক্স পজিশন, ল্যাটেক্সের জন্য ল্যাটেক্স অ্যালার্জি হয়, এটা সাইড এফেক্ট, ঠিক আছে। পেনিসের সাইড এফেক্ট হতে পারে, কারোর ল্যাটেক্সে অ্যালার্জি থাকতে পারে। আচ্ছা, এটার একটা ব্র্যান্ড নাম আছে, সেটা হচ্ছে নিরোধ। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় ফ্রিতে সাপ্লাই করে, জিওআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্রিতে সাপ্লাই করে নিরোধ, ফ্রি সাপ্লাই, ঠিক আছে। মেল কন্ডমের নাম হচ্ছে নিরোধ। যদি আজ থেকে প্রায় 40 বছর আগে অমিতাভ বচ্চনের ফিল্ম দেখিস, তাহলে ওখানে দেখাচ্ছে যে একটা ডাক্তার অমিতাভ বচ্চনকে বন্ধু নিরোধ গিফট করছে, ঠিক আছে, ঠিক আছে। বিয়ের পর নিরোধ গিফট করছে, কন্ডম গিফট করছে, ক্লিয়ার। আচ্ছা চল, তো আলটিমেটলি কন্ডম কি করে? আলটিমেটলি কন্ডম দুটো জিনিস করে। একটা হচ্ছে প্রিভেন্ট দ্য এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, সব সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ প্রিভেন্ট করবে। অ্যাডিশনাল বেনিফিট কি, এরা এইচআইভিকেও প্রিভেন্ট করে, যেটা অন্য কোনো বেরিয়ার কন্ট্রাসেপটিভ করতে পারবে না। কিন্তু একমাত্র কন্ডম আন্ডার দ্য বেরিয়ার কন্ট্রাসেপটিভ প্রিভেন্ট করতে পারবে এইচআইভি। আচ্ছা, আর থার্ড পয়েন্ট কি, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় আলটিমেটলি আমার কন্ট্রাসেপশন তো করবি, এটা তো আর কিছু বলার নেই। অ্যাডিশনাল বেনিফিট বললাম, ঠিক আছে। কন্ডম, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, কন্ডম হচ্ছে ফ্রিলি অ্যাভেলেবেল, ইজিলি ইউজ করতে পারবি, যখন ইচ্ছে, যখন তোর মনে হবে আজকে সেক্সুয়াল ইন্টারকোর্স করবো, তখন আমি কন্ডমটা পরে নিলাম, ঠিক আছে। তো এটা অনেক ইউজার ফ্রেন্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউজার ফ্রেন্ডলি, কস্ট খুব কম, ঠিক আছে। কস্ট কম, সব কিছু মানে বিচার করে আমরা এটাকে আইডিয়াল কন্ট্রাসেপটিভ বলি, আইডিয়াল কন্ট্রাসেপটিভ, ক্লিয়ার। আচ্ছা, কিন্তু একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, কন্ডম ইজ নট রিইউজেবল। কন্ডম কিন্তু নট রিইউজেবল। এটার সাথেই বাকিদের তফাৎ, মানে কন্ডম রিউজ করা যায় না, কিন্তু বাকি যে কন্ট্রাসেপটিভ, মানে বেরিয়ার কন্ট্রাসেপটিভ আছে, ধর সার্ভাইকাল ভলস, ডায়াফ্রাম, ঠিক আছে, সেগুলো কিন্তু রিইউজ করা যায়। কন্ডম একবারে বেশি ইউজ করা যায় না, একটা কন্ডম, ঠিক আছে। তো মনে রাখি, ইন বেরিয়ার মেথড ওভাম অ্যান্ড স্পার্মস আর প্রিভেন্টেড ফ্রম ফিজিক্যালি মিটিং উইথ দ্য হেল্প অফ দ্য বেরিয়ার্স। ফিজিক্যালি মিট করছে না ওভাম অ্যান্ড স্পার্ম। Such methods are available for male and female. This is made up of rubber or latex sheath that are used to cover the penis in the male or vagina and the cervix in the female. ফিমেল কন্ডোমের ক্ষেত্রে কাকে কভার করছে? সার্ভিক্স আর ভ্যাজাইনা। মেল কন্ডোমের ক্ষেত্রে পেনিস। জাস্ট বিফোর দ্য কয়টাস মানে সেক্সুয়াল ইন্টারকোর্স, জাস্ট বিফোর দ্য কয়টাস, so that the ejaculated semen would not enter into the female reproductive tract. Obviously physically বেরিয়ে, this can prevent conception, মানে বাচ্চা যাতে না হয়। নিরোধ is a popular brand for condom for male. Use of condom has increased in recent years due to additional benefit of protecting the user from contracting AIDS and STI, sexually transmitted infection. Very very important. কন্ডোমের অ্যাডিশনাল বেনিফিট কি? ও অল এসটিডি তো প্রিভেন্ট করে, তার সাথে এইডস বা এইচআইভিও প্রিভেন্ট করে, যেটা অন্যগুলো করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তাই জন্য আনপ্রোটেক্টেড পার্সনের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি কন্ডোম, ক্লিয়ার? ফিজিক্যাল ব্যারিয়ার হচ্ছে, ঠিক আছে? ফিজিক্যালি ভাইরাসকে আসতে দেবে না। বোথ মেল অ্যান্ড ফিমেল কন্ডোম আর ডিসপোজেবল। কি বললাম? ডিসপোজেবল, মানে একবার ইউজ করে ফেলে দিলাম। ক্যান বি সেলফ ইনসার্টেড, এই জন্য এটা খুব ইউজার ফ্রেন্ডলি। ইউজার ফ্রেন্ডলি কেন? সেলফ ইনসার্টেড, ইউজার ফ্রেন্ডলি। দেখ, সেলফ ইনসার্টেড যদি না হতো তাহলে ইউজার ফ্রেন্ডলি কখনোই হতে পারতো না। তার কারণ হচ্ছে তুই তো চাইবি না তুই ডাক্তারখানে গিয়ে দোকানদারকে গিয়ে বলবি যে নিজের বেরিয়ার কন্ট্রাসেপটিভ ইউজ করাতে, ঠিক আছে? যেটা আইউডির ক্ষেত্রে করতে হয়। আইউডির ক্ষেত্রে কি হয় মনে রাখিস, যে আইউডির ক্ষেত্রে ইট ইজ নট সেলফ ইনসার্টেড। এই কারণে এরা কিন্তু আইডিয়াল কন্ট্রাসেপটিভ নয় সেরকম ভাবে, ঠিক আছে? এটা সবসময় মনে রাখবি ডক্টর অর নার্স তারাই কি করবে, এই যে ফিমেলের ভ্যাজাইনাল ট্র্যাক্ট আছে না, ফিমেলের যে ইউটেরাস আছে, এই ইউটেরাসের মধ্যে তারাই কিন্তু এরকমভাবে প্রবেশ করিয়ে দেবে, এরকম তার দিয়ে, ঠিক আছে? এরকম প্রবেশ করে দেবে। কারণ কি, যদি তুই নিজেই ইনসার্ট করতে চাস, তার একটা ফিমেল ইচ্ছা হলো, সে তার হাজব্যান্ডকে বললো, সে কিছু জানে না, ঠিক আছে, ডাক্তার না, সে হাজব্যান্ডকে বললো যে তুমি পড়িয়ে দাও, তাহলে সে যদি কিন্তু ভুলভাবে পড়ায় তাহলে কি এই ইউটেরাস রাপচার হয়ে যেতে পারে। কি বললাম? এই ইউটেরাসটা রাপচার হয়ে যেতে পারে। এই যে ইউটেরাসটা আছে না, এটা রাপচার হয়ে ঢুকে যেতে পারে ভেতরে। ঢুকে গেলে কিন্তু ইনফেকশনসের চান্স খুব বেড়ে যাবে। ইনফেকশন হয়ে যেতে পারে, ব্লিডিং হতে পারে, মারা পর্যন্ত যেতে পারে। তাই জন্য বলে রাখবি যে কন্ডোম যেমন খুব ইজি সেলফ ইনসার্টেড করা যায়, কিন্তু এই আইউডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস কিন্তু কখনোই নিজে ইনসার্ট করা যায় না, ঠিক আছে? এটা বেনিফিট কন্ডোমে। অ্যান্ড দেয়ার বাই ইট প্রোভাইডস প্রাইভেসি টু দ্য ইউজার। অবভিয়াসলি তুই সেক্সুয়াল ইন্টিমেসি সবাই নিজের প্রাইভেসি, তাই না? তো সেটাকে কেউই চায় না যে সবার সাথে এক্সপোজ করা, তাহলে সেলফ ইনসার্টেড অ্যান্ড গিভস প্রাইভেসি টু দ্য ইউজার। তাই জন্য কন্ডোম হচ্ছে বেস্ট বলতে পারিস বেরিয়ার কন্ট্রাসেপটিভ, ঠিক আছে, বা আইডিয়াল কন্ট্রাসেপটিভ। পরের পয়েন্ট কি বলছে দেখ, পরের পয়েন্ট কি বলছে, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপস অ্যান্ড ভলস আর অলসো বেরিয়ার মেড অফ রাবার। ল্যাটেক্স কি দিয়ে তৈরি? ভালো করে শোন, থিন রাবার বা ল্যাটেক্স দিয়ে তৈরি হচ্ছে কন্ডোম, রাবার দিয়ে তৈরি হচ্ছে এই তিনটে, এই বাকি তিনটে বেরিয়ার কন্ট্রাসেপটিভ, দ্যাট ইজ ইনসার্টেড ইনটু দ্য ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট টু কভার দ্য সার্ভিক্স ডিউরিং দ্য কয়টাস। তাহলে মনে রাখ এই তিনটেই কিন্তু মেলদের ক্ষেত্রে কিছু না, এটা হচ্ছে ফিমেলদের ক্ষেত্রে। ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপ আর ভলস ইনসাইড, তোরা ছবি দেখে নিবি, আমি আগে পড়ানোর সময় ছবি দেখিয়েছিলাম, এখন দরকার নেই। দে প্রিভেন্ট দ্য কনসেপশন বাই ব্লকিং দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম থ্রু দ্য সার্ভিক্স। তাহলে মনে রাখ কন্ডোম কোথায় কোথায় বসানো যায়, একটা হচ্ছে সার্ভিক্স আর ভ্যাজাইনা, কিন্তু সার্ভাইকাল ক্যাপ দেখ নামের কথাই আছে, সার্ভাইকাল ক্যাপ, ভলস, ডায়াফ্রাম, এগুলো কিন্তু সবসময় সার্ভিক্সে আমি বসাবো। সার্ভিক্সে ফিমেলের সার্ভিক্সে বসিয়ে তাহলে মেলের স্পার্মটা ফিমেলের মধ্যে ঢুকবে না, ফিজিক্যাল বেরিয়ার করে দিলাম। তারপরের ইম্পর্টেন্ট লাইন কি আছে দেখ, তারপরে ইম্পর্টেন্ট লাইন দেখ, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা কন্ডোম থেকে এটাকে সেপারেট করছে, দে আর রিইউজেবল। এই লাইনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রিইউজেবল, এখানে কি ছিল, দে আর নট রিইউজেবল, তাই তো, দে আর নট রিইউজেবল। ওকে, কন্ডোম কিন্তু রিউজ করা যায় না, কিন্তু এটা ইউজ করা যায়, রিউজ করা যায়। এই জিনিসগুলো তিনটে জিনিস, ডায়াফ্রাম, সার্ভাইকাল ক্যাপস আর ভলস। Spermicidal creams, jellies and foams are used along with these barriers to increase their contraceptive efficacy. অনেক সময় এই যে বেরিয়ার মেথডসগুলো আছে, কন্ডোম বল, ডায়াফ্রাম বল, ক্যাপ বল, ভলস বল, এগুলোর সাথে ননক্সিনল 9, এটা একটা কেমিক্যাল জিনিস। কি বললাম? ননক্সিনল 9, এটা একটা স্পার্মিসাইড, সেটা ইউজ করা হয়। কারণ অনেক সময় দেখা যায় ইনকেস কন্ডোম ধর থিন রাবারের হলো, সেটা হয়তো ধর একটু ফেটে গেল, ফেটে গিয়ে ধর স্পার্ম ওই ছোট্ট পোর দিয়ে বেরিয়ে গেল, সেক্ষেত্রে কি ফার্টিলাইজেশন হয়ে যেতে পারে। যদি আমি তার সাথে স্পার্মিসাইডাল জেলি, স্পার্মিসাইড মানে যারা স্পার্মকে নষ্ট করে দেবে, স্পার্মিসাইডাল জেলি লাগিয়ে দিই, তাহলে কি হবে, যদি একটুও ছিঁড়ে যায় তাহলে কি হবে, সেই স্পার্মিসাইডাল জেলিগুলো বা ক্রিমগুলো ওকে নষ্ট করে দেবে। তাহলে কি হলো, আলটিমেটলি কি হলো, শুধু কন্ডোম আর কন্ডোমের সাথে স্পার্মিসাইডাল জেলি, কার এফিকেসি বেশি হলো? কন্ডোম প্লাস স্পার্মিসাইডাল জেলি, they increase the contraceptive efficacy. They increase the contraceptive efficacy. Very very important line. They increase the contraceptive efficacy. Okay, this salicylic cream use kori, এটা ননক্সিনল 9. Next, another effective and popular method is use of intrauterine device. Okay, এটা আমরা ছবি দেখলাম, intrauterine device। এবারে এটা তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন, আর একটা হচ্ছে থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন মানে ফার্স্ট জেনারেশন হচ্ছে লিপিস লুপ, এটা একটা কিছু, এটার মধ্যে কিছুই ছিল না, মানে না কপার ছিল না কোনো মেডিকেশন ছিল, এটা এমন একটা জিনিস যেটা
ইউটেরাসের মধ্যে ঢুকলো, ঢুকে গিয়ে এমন একটা ফরেন বডি হিসেবে অ্যাক্ট করলো যেটা স্পার্মকে দেখে সঙ্গে সঙ্গে স্পার্মের সাথে ফাইট করে আলটিমেটলি ইউটেরাসকে আনসুইটেবল করে দিল। কি বললাম? ইউটেরাসকে আনসুইটেবল করে দিল ফর ইমপ্ল্যান্টেশন, মানে যেটা তোর বাচ্চাটা ব্লাস্টোসিস্টের যে ইমপ্ল্যান্ট হবে তার দ্বারা আনসুইটেবল করে দিল। সেকেন্ড জেনারেশন আইওডি বা ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস ইউটেরাসের মধ্যে যেটা প্লেস করা হয় সেটা হচ্ছে কপার দিয়ে তৈরি হয়, সেটাকে কপার টি, কপার 380A, ঠিক আছে, কপার 380A এর আমরা নাম দিই, ঠিক আছে, কপার 380A। আরেকটা আছে হচ্ছে মাল্টি লোড 375, আর এটা হচ্ছে কপার 7। এবার এই যে 380A যেটা আমরা বললাম, 380 মানেটা কি? এটা ধর আমার কপার টি, এখানে কপারের ওয়্যারিং করা আছে, এখানে কপারের ওয়্যারিং করা আছে, এখানে একটা কপারের ওয়্যারিং করা আছে, আর নিচের দিকে কি আছে? থ্রেড আছে। এই থ্রেড দিয়ে ইউটেরাসের থেকে ঝুলে থাকবে। মানে ধর এটা ধর ইউটেরাস হলো, এখান দিয়ে এই তারটা এরকমভাবে বেরিয়ে থাকবে, আর ইউটেরাসের মধ্যে এটা এরকমভাবে আটকে থাকবে, ঠিক আছে। এই থ্রেডটা দিয়ে আমি বাইরে দেখতে, মানে যদি ইনকেস বেরিয়ে আসে তাহলে আমি লোকেশনটাকে ডিটেক্ট করতে পারবো, আইওডিটা কোথায় আছে ইউটেরাসের ভেতরে। এটা ইউটেরাস, এইটা এগুলো হচ্ছে কপার ওয়্যারিং, ঠিক আছে। আর 380টা কি? 380টা হচ্ছে সারফেস এরিয়া। এই পুরো সারফেস এরিয়া যেটা আসছে, পুরো সারফেস এরিয়া 380। আর এটা কি? এ সাইজ, এ হচ্ছে সাইজ, এ বি সি ডি এরকম সাইজ হয়, বড় সাইজটা হচ্ছে এ। 380 হচ্ছে তোর সারফেস এরিয়া অফ দ্য কপার, আর এ হচ্ছে তো সাইজ। এটা হচ্ছে ইম্পর্টেন্ট। দিস ডিভাইসেস আর ইনসার্টেড বাই ডক্টরস, নট ইউজার ফ্রেন্ডলি। এই কারণেই বলছিলাম নট ইউজার ফ্রেন্ডলি। ডক্টর দিয়ে তোকে করতে হবে, তুই এটা কন্ট্রাসেপশন নিবি বা ডক্টরের কাছে যাবি, গিয়ে কন্ট্রাসেপশন নিয়ে আসবি, তারপর সেক্সুয়াল অ্যাক্ট করবি। এটা তোর ইজ নট এ ইউজার ফ্রেন্ডলি। ইজ ইনসার্টেড বাই ডক্টরস অ্যান্ড এক্সপার্ট নার্সেস ইন দ্য ইউটেরাস থ্রু দ্য ভ্যাজাইনা, ঠিক আছে। ইউটেরাস থ্রু দ্য ভ্যাজাইনা দিয়ে ঢোকালাম। These intrauterine devices are presently available in non-medicated IUDs. নন মেডিকেটেড মানে তার মধ্যে কোনো মেডিকেশনই নেই, নন মেডিকেশন আছে না, আছে কি? কপার। সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন, একদম প্রথম দিকে যেগুলো বেরিয়েছিল। নন মেডিকেটেড আইওডি এক্সাম্পল কি? লিপিস লুপ। তারপর কি? কপার রিলিজিং আইওডি, যেমন কপার টি, কপার 7, মাল্টিলোড 375, অ্যান্ড দ্য হরমোন রিলিজিং আইওডি। থার্ড জেনারেশন হচ্ছে হরমোন রিলিজিং। এই হরমোনের নাম কি? মনে রাখছে কি আছে? প্রোজেস্টোসার্ট আর LNG-20। LNG-20 ফুল ফর্ম কি? লিভোনরজেস্ট্রেল। এটা একটা প্রোজেস্টেরন, লিভোনরজেস্ট্রেল 20। এই 20 মানে হচ্ছে পার্টে এই যে ড্রাগটা আছে 20 মিলিগ্রাম করে, 20 মাইক্রোগ্রাম করে হরমোন রিলিজ করবে। তো এর মেকানিজমটা কি? মানে এই কপার রিলেটেড আইওডি বা হরমোন রিলিজিং আইওডি বা আইওডি যদি আমি বলতে চাই, ইন্ট্রাউটেরিন ডিভাইস, এটা কি করে আলটিমেটলি আমার কন্ট্রাসেপশনে হেল্প করছে? এটা মনে রাখিস যে কপার একটা অদ্ভুতভাবে মেকানিজমে হেল্প করে, আর এই থার্ড জেনারেশন বা হরমোন রিলিজিং আইওডি একটা অদ্ভুত মেকানিজমে হেল্প করে। হরমোন রিলিজিং আইওডি কি করে? এর মধ্যে কি থাকে? প্রোজেস্টোসার্ট আর LNG-20, মানে সবই হচ্ছে প্রোজেস্টেরন। আর এই প্রোজেস্টেরন আমি কি বলেছিলাম যে সার্ভাইকাল মিউকাসকে কি করে? থিক করে, সার্ভাইকাল মিউকাস থিকেন করবে। আর সার্ভাইকাল মিউকাস থিকেন হলে কি হবে? স্পার্ম এন্টার করতে পারবে না, সিম্পল কথা। স্পার্ম যদি এন্টার না করতে পারে তাহলে ফার্টিলেশন হবে না। সার্ভাইকাল মিউকাস থিকেন করে স্পার্ম এন্টারটাকে বাধা দেয়। এটা হচ্ছে থার্ড জেনারেশন আইওডি বা হরমোন রিলিজিং আইওডি, মানে প্রোজেস্টোসার্ট আর LNG-20। কিন্তু কপার রিলিজিং আইওডি, মানে স্পেসিফিক্যালি যদি কপার রিলিজিং আইওডি বলে তাহলে কি হবে? মানে কপার আয়ন্স রিলিজড সাপ্রেস দ্য স্পার্ম মোটিলিটি অ্যান্ড দ্য ফার্টিলাইজিং ক্যাপাসিটি অফ দ্য স্পার্ম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করে রাখ। তোকে দুরকম ভাবে কোশ্চেন দিতে পারে। তোকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য মেকানিজম অফ দ্য আইওডি, তাই তুই বলবি যে দে প্রিভেন্ট দ্য ফার্টিলাইজেশন। কিন্তু তোকে যদি এরকমভাবে অপশন থাকে যে কপার আয়ন রিলিজ দ্য, মানে কপার আয়ন সাপ্রেস দ্য স্পার্ম মোটিলিটি, মানে স্পার্মের যে স্পিডটা আছে সেই মোটিলিটি স্পিডটাকে কমিয়ে দেয়, তাহলে কপার আয়ন যদি উল্লেখ থাকে তাহলে তুই লিখবি কি? সাপ্রেস দ্য স্পার্ম মোটিলিটি, কোশ্চেন অনুযায়ী, ঠিক আছে। আর তোকে এরকমভাবে ডাইরেক্ট দিতে পারে, মানে হুইচ অফ দ্য স্টেটমেন্ট ইজ কারেক্ট। তোকে দিতে পারে যে আইওডি ইনক্রিজ দ্য ফ্যাগোসাইটোসিস অফ দ্য স্পার্ম উইদিন দ্য ইউটেরাস, এটাও কারেক্ট। কিন্তু মনে রাখবি যে আইওডির মেন জব কি? ইনহিবিট দ্য ফার্টিলাইজেশন। কিন্তু যদি তোকে কপার আয়ন মেনশন করে দেয় অপশানে সাপ্রেস দ্য স্পার্ম মোটিলিটি, তাহলে তোকে কপার আয়নটাই আনসার করতে হবে, কারণ এনসিআরটি লাইনে আছে। দ্য হরমোন রিলিজিং আইওডি, ভালো করে দেখ,
নর্মাল বেসিক আমি বললাম, আইওডি যদি বেসিক মেকানিজম অফ অ্যাকশন জিজ্ঞেস করে তাহলে তোকে এটা বলতে হবে, ঠিক আছে। কিন্তু যদি আইওডি স্পেসিফিক্যালি হরমোন রিলিজিং আইওডি মেনশন করে দেয় এক্সামে, ইন অ্যাডিশন মেক্স দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন অ্যান্ড দ্য সার্ভিক্স হোস্টাইল ফর দ্য স্পার্ম। এটা হচ্ছে হরমোনাল আইওডি। হরমোনাল আইওডি তার মানে কি? হরমোনাল আইওডি কি বললাম? সার্ভিক্সকে কি করে? থিকেন করে সার্ভাইকাল মিউকাসকে। তাহলে মেক্স দ্য ইউটেরাস আনসুইটেবল ফর ইমপ্ল্যান্টেশন। এই হরমোন আছে তো, কপার তো একটা দেখ নর্মাল একটা ডি ব্লক এলিমেন্ট। আর হরমোন যখন আছে, হরমোন কি করে? ইউটেরাসের চেঞ্জেস করে আনসুইটেবল করে দেবে ইমপ্ল্যান্টেশনের জন্য। ইমপ্ল্যান্টেশন মানে ব্লাস্টোসিস্টটা যাতে ইউটেরাসে ইমপ্ল্যান্ট না করতে পারে, যাতে বেবিটা না হতে পারে। অ্যান্ড দ্য সার্ভিক্স হোস্টাইল টু দ্য স্পার্ম। সার্ভিক্সের এমন চেঞ্জেস ঘটাবে যাতে সার্ভিক্সটা ঠিকঠাক করে হস্টাইল হয়ে যায় স্পার্মের সাথে। হস্টাইল মানে কি? স্পার্মসকেও ভাববে যে একটা ফরেন জিনিস, ও সার্ভিক্সের মধ্যে স্পার্মকে ঢুকতেই দেবে না, ঠিক আছে। এটা একটা আরেকটা কারণ কি বললাম? সার্ভিক্সের সার্ভাইকাল মিউকাস যদি থিকেন হয়ে যায়। তাহলে মনে রাখি যে অ্যাডিশনাল জব কি হরমোনাল আইওডি, সেটা হচ্ছে মেক্স দ্য ইউটেরাস আনসুইটেবল অ্যান্ড সার্ভাইক্স হোস্টাইল টু দ্য স্পার্ম। আচ্ছা, এবার তোকে যদি জিজ্ঞেস করে, আমি কি বলেছিলাম, নর্মাল ফিমেল বা মেল যারা কাপেল, যারা নর্মালি নিউলি ম্যারিড, তারা কখনো আইওডি নেবে না। কারণ আইওডিকে বসাতে হবে, ডেলিভারি করে, মানে ডাক্তার নার্সের কাছে যেতে হবে, সেটা নিউলি ম্যারিড কাপেল কখনোই যাবে না। কিন্তু আইওডি কখন আইডিয়াল কন্ট্রাসেপটিভ? নর্মালি আইওডি নট এ আইডিয়াল কন্ট্রাসেপটিভ, মানে সব ক্ষেত্রে না, মানে একটা স্পেসিফিক ক্ষেত্রে আইডিয়াল কন্ট্রাসেপটিভ। সেটা কি? Like IOD is ideal contraceptive for the females who want to delay the pregnancy or space the children. Very, 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 very important. IOD হচ্ছে one of the finest contraceptive, মনে রাখিস। IOD is one of the most finest contraceptives. ধর কোনো ফিমেল একটা বেবি দিয়ে দিয়েছে, তো তার যখন ডেলিভারি হচ্ছে, মানে প্লাসেন্টা বার করে নিয়েছি, বেবি বার করে নিয়েছি, তখন আমি কি করলাম? তাকে কি বললাম বল? সঙ্গে সঙ্গে একটা আইওডি ঢুকিয়ে দিলাম, মানে ইউটেরাসের মধ্যে। তাদের সুবিধাটা কি? সে বাড়িতে গিয়ে আবার সেক্সুয়াল ইন্টারকোর্স যাতে না করলেও বাচ্চাটা না হয়। কারণ কি হয়, অনেকের হ্যাবিট থাকে, আমি আজকে একটা বাচ্চা হলাম, তারপর আবার 2-3 মাসের মধ্যে প্রেগনেন্ট হয়ে গেলাম, তাহলে আবার পরের বাচ্চাটা 1-1.5 বছরের মধ্যে জন্মাবে। এতে প্রবলেমটা কি? অনেক সময় মা মারা যেতে পারে, কারণ এত ইজি একটা প্রেগনেন্সি তো একটা বড় জব না মায়ের ক্ষেত্রে, তো সেই জিনিসটা মা নিতে পারে না। কারো যদি অ্যানিমিয়া থাকে, তার অ্যানিমিয়াটা আরও বেশি মানে সিভিয়ার হয়ে যাবে। তাই কারণে ফিমেলের সুবিধার জন্য, ফিমেলের হেলথ ইস্যুটাকে ডিটারমাইন করে, প্লাস আমাদের পপুলেশন যাতে বার্স্ট না করে সেটার কথা ভেবে, একটা বাচ্চার পর আমরা বলি যে যাতে প্রেগনেন্সিতে একটু ডিলে হয়, তাহলে আমি আইওডিটা ঢুকিয়ে দিলাম ডেলিভারির পর। এবার মাকে বললাম যে তুমি যখন তোমার মনে হবে আবার বাচ্চা দেবে, তখন 1 বছর পর আবার আইওডিটা খুলে নেবে, ডাক্তারখানায় এসে বা হসপিটালে এসে খুলে নেওয়া যাবে। কিন্তু অনেক মারাই চায় যে না, আমি আইওডি নেবো না, কারণ তারা জেনে গেছে যে এই কন্ট্রাসেপটিভ দিলে আবার 1 বছরের মধ্যে বাচ্চা হবে না, তারা বলে যে না, নেবো না। তখন তাকে জোর করে মোটামুটি কনসেন্ট নিয়ে বুঝিয়ে তাকে বলা হয়। তুমি রাখবি যে একটা বাচ্চার সাথে আরেকটা বাচ্চা স্পেস দাও, মানে 2-3 বছর যদি স্পেস দিতে হয়, ঠিক আছে, তার জন্য আমরা, বা ডিলে যদি প্রেগনেন্সি করতে হয়, পরের প্রেগনেন্সি, নেক্সট প্রেগনেন্সি যদি ডিলে করতে, তাহলে আমরা আইওডি ইজ এ বেস্ট কন্ট্রাসেপটিভ। কারণ কি, এখানে প্রত্যেক দিনের মতো কন্ডোমও ইউজ করতে হবে না, প্লাস ওসিপিও প্রতিদিন খেতে হবে না, কারণ ওসিপির অনেক সাইড এফেক্ট থাকে ওরাল কন্ট্রাসেপটিভ দিলে। আইওডি একবার ঢুকিয়ে দিলে ও 3-4 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত কাজ করতে পারে, ঠিক আছে। এই কপার আইওডিগুলো 10 বছর পর্যন্ত কাজ করতে পারে। তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ওয়াইডলি অ্যাকসেপ্টেড মেথড ফর কন্ট্রাসেপশন ইন ইন্ডিয়া। ক্লিয়ার? নেক্সট, এবার আসি আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। ওরাল কন্ট্রাসেপটিভ পিল, ওসিপি। ওসিপি দুটো ডোজে হয়, একটা হচ্ছে লো ডোজ ওসিপি হয়, আর একটা হয় হাই ডোজ ওসিপি। তো হাই ডোজ ওসিপি খুবই খারাপ, কারণ যত ওসিপি হাই ডোজ হবে তত ইস্ট্রোজেনের কম্বিনেশন বেশি থাকবে, প্রোজেস্টেরন বেশি থাকবে। ওসিপি কি? ওরাল কম্বাইন্ড পিল বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল। কম্বাইন্ড মানে কি? এখানে ইস্ট্রোজেনও থাকবে আর প্রোজেস্টেরনও থাকবে, বুঝতে পারলি? ইস্ট্রোজেনও থাকবে, প্রোজেস্টেরনের কম্বিনেশন থাকবে। তো ইস্ট্রোজেন কিছুটা থাকলো, প্রোজেস্টেরন কিছুটা থাকলো, ঠিক আছে, ওকে। দে আর ইউজড ইন দ্য ফর্ম অফ দ্য ট্যাবলেট। ওরাল, দেখ ফার্স্টে আমি বলেছিলাম ওরাল কন্ট্রাসেপটিভ পিল, তাহলে ট্যাবলেট ফর্ম ইউজ হবে, এটা তো সিম্পল কথা। হেন্স দে আর পপুলারলি কল্ড পিলস। খালি আমরা পিলস বলি, পিলস হ্যাভ টু বি টেকেন। আচ্ছা, এটা মেকানিজম কি ভালো করে মনে রাখিস, যে এই আইওডি যেটা আমরা একটু আগে পড়লাম, আইওডি কখনোই অ্যানোভিউলেশন করে কন্ট্রাসেপশন করে না, তাই তো?
আইওডি কখনো অ্যানোভিলেশন দেখেছিস, কখনো ওভিলেশনকে বন্ধ করছে? আইওডি লেখ, আইওডি নেভার অ্যাক্ট বাই অ্যান ওভিউলেশন, কখনো অ্যানোভিলেশন করে অ্যাক্ট করবে না। কিন্তু ওসিপি হচ্ছে অ্যানোভিলেশন করে অ্যাক্ট করবে। ওসিপি কি করবে? ওভিউলেশনটাকে বন্ধ করে দেবে। ওভিউলেশন বন্ধ করলে কি হবে? ইজিলি ওভিউলেশন যদি তোর বন্ধ হয়ে যায় তাহলে কি হবে? তুই প্রেগনেন্টই হতে পারবি না। ক্লিয়ার? তো চলে আয় ওসিপির জায়গায়। ওসিপির মেকানিজম অফ অ্যাকশন কি? ওসিপির মধ্যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল আছে, তার মানে ইস্ট্রোজেনও আছে, প্রোজেস্টেরন আছে, কিন্তু এরা কি সিনথেটিক ইস্ট্রোজেন প্রোজেস্টেরন। কি বললাম? সিনথেটিক, মানে তুই বাইরে থেকে প্রিপেয়ার করেছিস, বডি ন্যাচারাল ইস্ট্রোজেন প্রোজেস্টেরন না। এরা কি করবে? ফিডব্যাক সাইকেল হিসাবে নেগেটিভ ফিডব্যাক করে ন্যাচারাল ইস্ট্রোজেনকে কমিয়ে দেবে, ন্যাচারাল ইস্ট্রোজেন আর ন্যাচারাল প্রোজেস্টেরন, ন্যাচারাল ইস্ট্রোজেন আর ন্যাচারাল প্রোজেস্টেরনকে কমিয়ে দিলে তুই ভাব, যদি ন্যাচারাল ইস্ট্রোজেন কমে যায় তাহলে কি হবে? আলটিমেটলি কি হবে? তোর ফলিকুলার ডেভেলপমেন্ট হবে না। ঠিক আছে, এই ফলিকুলার ডেভেলপমেন্ট হবে না। এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এরা নেগেটিভ ফিডব্যাক কাকে দেয়? একটা জিনিস মনে রাখিস যে এরা নেগেটিভ ফিডব্যাক দেয় ইস্ট্রোজেন নেগেটিভ ফিডব্যাক দেয় হচ্ছে এফএসএইচ কে, আর প্রোজেস্টেরন নেগেটিভ ফিডব্যাক দেয় এলএইচ কে। তো এলএইচ এফএসএইচ যদি কমে যায় তাহলে ইস্ট্রোজেনও কমে যাবে, আর যদি এলএইচ কমে যায় তাহলে ন্যাচারাল প্রোজেস্টেরনও কমে যাবে। তাহলে এই এফএসএইচ যদি কমে যায়, তুই ভালো করে ভাব, যদি এফএসএইচ কমে যায় তাহলে কি হবে? ফলিকল স্টিমুলেশন কমে যাবে। আর যদি এলএইচ কমে যায় তাহলে এলএইচ সার্জ হবে না। তো আলটিমেটলি কি হলো? ফলিকল স্টিমুলেশন হচ্ছে না, নো ফলিকুলার স্টিমুলেশন আর নো এলএইচ সার্জ। এলএইচ যদি কমে যায় তাহলে আলটিমেটলি কি হবে? এই দুটো যদি কমে যায় তাহলে কি হবে? ওভিউলেশন হবে না, তাহলে নো ওভিউলেশন না হলে আলটিমেটলি আমার ফার্টিলাইজেশনও হবে না। ক্লিয়ার? এটা হচ্ছে ওসিপির ফরম্যাট। ঠিক আছে, এটা মনে রাখি, ওসিপি টোটাল 21 দিন খেতে হয় একটা সাইকেলে, প্রথম 21 দিন খেতে হবে। ঠিক আছে, আর লাস্ট 7 দিন গ্যাপ। কারণ কি? লাস্ট 7 দিনে আমি আর ওসিপি দিচ্ছি না, তাহলে কি 7 দিনে তার নর্মাল মেনস্ট্রুয়েশনটা হচ্ছে, আবার পরের মাস শুরু হলো, আবার প্রথম 21 দিন ওসিপি খেলো। ঠিক আছে, ওই 7 দিন অনেক সময় আমরা ঠিকঠাক, মানে কেউ ঠিকঠাক করে আইডেন্টিফাই করতে পারে না বলে অনেক সময় দেখছি যে টোটাল 21টা আছে, মানে ধর একটা প্যাকেটে 28টা থাকলো, ধর 28টা ওষুধ থাকলো, এরকম 1 2 3 4 5 6 7 8 এরকম 7টা এরকম থাকলো। ও 21 দিনে খেয়ে ও ভুলে গেছে, পরের দিন আবার এই ওষুধটা খেয়ে নিল, তাহলে কি হবে? তার সাইকেলটা ব্রেক হয়ে গেল। পরের ওষুধটা হয়তো আবার পরের মাসে খেতে হতো, ঠিক আছে, পরের মাসে খেতে, কিন্তু খেলো না। এই কারণে কি হয়, এখন আমরা কি করি? ওসিপির সাথে আমরা আয়রন ফলিক অ্যাসিড, আইএফএ, আয়রন অ্যান্ড ফলিক অ্যাসিড ট্যাবলেট অ্যাড করে দিই। লাস্ট 21টা হচ্ছে ওসিপি থাকে, আর 7 দিন যেহেতু আমরা একটা কন্টিনিউয়াস সাইকেল মেনটেন করছি, তাই নর্মাল 21টা ট্যাবলেট ওসিপি খেলো, আর 7টা লাল কালারের ট্যাবলেট থাকে। লাল কালারের ট্যাবলেট দিয়ে আমরা বুঝিয়ে দিই যে 7টা খেতেই হবে সেই দিনকে, যাতে আমার এই 7টা দিন মেনস্ট্রুয়েশন হচ্ছে, তো মেনস্ট্রুয়াল ব্লাড যাচ্ছে, তাহলে মেনস্ট্রুয়াল ব্লাড যাতে অ্যানিমিয়া হতে পারে, তাই জন্য 7টা আমরা আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট খেতে হবে। তাই জন্য মনে রাখি যে যখন বিশেষ করে এই ওসিপির অ্যাডগুলো করতে হচ্ছে, তো বিদ দাবালন দেখতে প্রথমে 21 দিন খাওয়া, আবার পরের মাসে আবার প্রথম থেকে শুরু করো। Pills have to be taken daily for a period of 21 days, starting preferably within the first 5 days of the menstrual cycle. After a gap of 7 days, during which menstruation occurs, it has to be repeated in the same pattern till the female desires to prevent the conception. Newly married females সবসময় যেটা সব থেকে বেস্ট ইউজ করে সেটা হচ্ছে ওসিপি, কারণ তারা হয়তো পার ডে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, তো পার ডে সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, তো পার ডে আর হাজব্যান্ড বা ওয়াইফ তো কন্ডোম ইউজ করবে না বা আইওডি ইউজ করবে না, কারণ আইওডি একটা ফরেন বডি, তাই তো। ইন্ট্রাইউটেরিন ডিভাইস তোর ইউটেরাসের মধ্যে যখন থাকছে তখন তোর একটা ফিলিং হবে, সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় একটা অ্যাবনর্মাল ফিলিং হবে, তো সেটা কখনো একটা নিউলি কাপল ম্যারেড চাইবে না। তো সেই সময় নিউলি কাপল ম্যারেডের জন্য সব থেকে বেস্ট কন্ট্রাসেপটিভস যদি বলতে যাস তাহলে হচ্ছে তোর ওসিপি, ওরাল কন্ট্রাসেপটিভ। প্রত্যেকদিন একটা করে পিল খেয়ে নাও, বডির এমন হরমোন কনসেন্ট্রেশন হলো যে এফএসসি যারা এলএইচকে ইনহিবিট করে দিল, আমার নর্মাল ওভুলেশন হবে না, কিন্তু 7 দিনের শেষ 7 দিন আমি ওষুধ যেহেতু খাচ্ছি না, তাহলে আমার প্রোজেস্টেরন কমে যাবে, তাই তো। তাহলে আমার প্রোজেস্টেরন কমে যাবে, আমি আর্টিফিশিয়ালি প্রোজেস্টেরন কমিয়ে দিচ্ছি, আর প্রোজেস্টেরন কমলে কি হবে? আমার মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে, তাহলে আমার মেনস্ট্রুয়াল ব্লিডিংটাও থাকলো 7 দিন নর্মাল মেনস্ট্রুয়াল সাইকেলে, আবার ওভুলেশনও হলো না। এটা অদ্ভুত সৃষ্টি। ঠিক আছে, ইট হ্যাজ টু বি রিপিটেড সেম প্যাটার্ন
till the female tries to desires to prevent the conception, যতক্ষণ না চাইবে কন্ট্রাসেপশন বন্ধ করতে, মানে যতদিন চাইবে ততদিন করতে পারে। তারপর যখন চাইবে যে আমি বাচ্চা নেবো তখন খাবে না। পরের পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দে ইনহিবিট দ্য ওভিউলেশন অ্যান্ড ইমপ্লান্টেশন অ্যাজ ওয়েল অ্যাজ অল্টার দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস টু প্রিভেন্ট দ্য রিটার্ড দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম। ভেরি 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 ইম্পর্টেন্ট। তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে আইউডি কখনোই ওভিউলেশনকে ইনহিবিট করেনি, ওভিউলেশনকে ইনহিবিট করছে। সেকেন্ড পয়েন্ট কি, ইমপ্লান্টেশনকে ইনহিবিট করছে, অ্যাজ ওয়েল অ্যাজ অল্টার দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস। সার্ভাইকাল মিউকাসের কোয়ালিটি যদি পাল্টে যায় তাহলে কি হবে, স্পার্ম ঢুকতে পারবে না। অল্টার দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভাইকাল মিউকাস টু প্রিভেন্ট দ্য অর রিটার্ড দ্য এন্ট্রি অফ দ্য স্পার্ম। ভেরি 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 স্ট্যান্ডার্ড স্টেটমেন্ট অফ দ্য এনসিইআরটি। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি আছে, পিলস আর ভেরি এফেক্টিভ উইথ লেসার সাইড এফেক্টস অ্যান্ড ওয়েল অ্যাকসেপ্টেড বাই দ্য ফিমেলস। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিল সবসময় প্রত্যেকটা ফিমেলই আফটার ম্যারেজ ইউজ করে, ঠিক আছে, কিন্তু বেশি দিন ইউজ করা খারাপ অবভিয়াসলি। সহেলি এ নিউ ওরাল ভালো করে দেখ, মুখে দিয়ে ট্যাবলেট, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস ফর দ্য ফিমেলস দ্যাট কন্টেন্স এ নন স্টেরয়েডাল প্রিপারেশন। স্টেরয়েড থাকবে না। ইট ইজ ওয়ান্স ইন উইক পিল উইল ফিউ সাইড এফেক্টস অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। প্রত্যেকটা লাইন ইম্পর্টেন্ট। সহেলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সহেলির নাম হচ্ছে, আর একটা কেমিক্যাল নেম হচ্ছে সেন্ট ক্রোম্যান, বা আরেকটা নাম আছে অরমেলক্সিফেন। তাহলে অনেক নাম আছে কেমিক্যাল নামে, একটা হচ্ছে অরমেলক্সিফেন বা সেন্ট ক্রোম্যান বা সহেলি। সহেলির এখন নাম চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি করেছে, ছায়া, না সবই মেয়ের নাম করেছে। এরা হচ্ছে ওয়ান্স ইন এ উইক পিল, বা পিল না বলে ট্যাবলেট বা ওরাল ট্যাবলেট। ঠিক আছে, নন স্টেরয়েডাল। ভেরি ভেরি সব থেকে স্ট্রাইকিং পয়েন্ট এখানে যেটা, সেটা হচ্ছে নন স্টেরয়েডাল। স্টেরয়েডের যে সাইড এফেক্টগুলো থাকে, ওসিপি তো স্টেরয়েডাল, ওসিপির মধ্যে কি আছে, ইস্ট্রোজেন আছে, প্রোজেস্টেরন আছে, এগুলো তো স্টেরয়েড হরমোন। তো এই সাইড এফেক্টগুলো থাকবে না নন স্টেরয়েডাল যেহেতু, ঠিক আছে, এই সাইড এফেক্টগুলো থাকবে না। আচ্ছা, ফিউ সাইড এফেক্টস অ্যান্ড হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাই কন্ট্রাসেপটিভ ভ্যালু। কোথায় তৈরি হয়েছে, সিডিআরআই লখনৌতে তৈরি হয়েছে সহেলি, এটা বারবার মনে রাখিস, সিডিআরআই লখনৌ। ওকে, এর পরের পয়েন্টে চলে আসি। Progesterone alone or in combination with estrogen can also be used by females as injection or implants. ভালো করে বোঝার চেষ্টা কর। Progesterone alone in combination or with estrogen. Progesterone একা থাকলেও হতে পারে, বা যদি কম্বিনেশন হিসেবে ইউজ হয় তাহলে কি হিসেবে ইউজ হতে পারে, ইনজেকশন অর ইমপ্ল্যান্টস। তো এটাকে আমরা বলি প্রোজেস্টেরন এটা দেখ, প্রোজেস্টেরন অনলি কনসেন্ট্রেটিভ, এটাকে আমরা বলি পিওপি, প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপ্টিভ। ঠিক আছে, তো এখানে একটা হয় হচ্ছে প্রোজেস্টেরন অনলি পিল, যেটাকে আমরা পপ বা মিনি পিল বলি। প্রোজেস্টেরন অনলি পিওপি মানে পপ বা মিনি পিল। সেকেন্ড হচ্ছে এই প্রোজেস্টেরনটাকে আমরা অনলি প্রোজেস্টেরন আছে কিন্তু, ঠিক আছে, ইনজেকশন হিসেবে ইউজ করতে পারি, যেটা ইন্ট্রামাসকুলার মানে মাসেলের মধ্যে ইনজেকশন দিয়ে দিতে পারি। আর একটা হতে পারে ইমপ্ল্যান্ট, স্কিন আছে, স্কিনের সাবকিউটিনিয়াস প্লেন, সাবকিউটিনিয়াস মানে স্কিনের ভেতরের যে লেয়ারটা, সেটাতে সাবকিউটিনিয়াস প্লেনে আমি এটাকে ইমপ্ল্যান্ট করে দিতে পারি। এটাকে আমরা বলি নর প্ল্যান্ট। ইমপ্ল্যান্টের নাম হচ্ছে নর প্ল্যান্ট, ছবিও আছে এনসিইআরটিতে, নর প্ল্যান্ট। এরা সবই হচ্ছে কি হয়, মেকানিজমটা কি, মোটামুটি সার্ভাইকাল মিউকাস থিকনিং করে। সার্ভাইকাল মিউকাস থিকনিং করলে কি হবে, স্পার্ম এন্ট্রি এফেক্টেড হবে। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, হাই কনসেন্ট্রেশন যদি কোনো জায়গায় পপ থাকে বা প্রোজেস্টেরন অনলি পিলস থাকে, পিলস মানেই মনে রাখবি যে এটা মুখে খাওয়া যাবে, একটুখানি মাথায় ঢুকেছে তো, পিলস মানেই হচ্ছে সেটা ট্যাবলেট ফর্মে থাকবে। আর ইন্টারমাসকুলার মানে কি ইনজেকশন, ইমপ্ল্যান্টস মানে কি স্কিনের ভেতরে দেওয়া। ঠিক আছে, তো আচ্ছা, আর হাই কনসেন্ট্রেশনে যে পিওপিটা থাকে তারা কি করে, ওভুলেশনকে প্রিভেন্ট করে। তাহলে ভালো করে বোঝ, নর্মাল লো কনসেন্ট্রেশন যে প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপ্টিভ পিল, যেখানে লো কনসেন্ট্রেশন থাকে তার মেকানিজম হচ্ছে সার্ভাইকাল মিউকাস থেকে নি, আর হাই কনসেন্ট্রেশনে যখন থাকে তারা অন্য মেকানিজমে কাজ করে, তারা ওভুলেশনকে প্রিভেন্ট করে। ঠিক আছে, খালি মনে রাখবি ম্যাক্সিমাম ওভুলেশনকে প্রিভেন্ট করা হচ্ছে ওসিপি,
কিন্তু বাকি এই হাই কনসেন্ট্রেশন পেপও ওভুলেশনকে প্রিভেন্ট করতে পারে। আচ্ছা, দুটো পার্ট, একটা হচ্ছে ইনজেকশন, একটা হচ্ছে ইমপ্ল্যান্ট। ইনজেকশনটাকে বলি আমরা ডিএমপিএ বা ডিপো মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। দেখ প্রোজেস্টেরন নাম আছে, তার মানে প্রোজেস্টেরন যেহেতু অনলি, এখানে প্রোজেস্টেরনই থাকে, এখানে ইস্ট্রোজেনের কোনো কম্পোনেন্ট নেই। তো এটার একটা অ্যাকচুয়ালি এখন ব্র্যান্ড নাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়েছে, এটা কি দিয়েছে, অন্তরা। অন্তরা এটা একটা মেন নাম, কিন্তু ফিমেল কন্ট্রাসেপটিভ অন্তরা, ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অন্তরা নাম দিয়েছে। এদের মেকানিজম অফ অ্যাকশন কি, এরা ওভুলেশন প্রিফার করে, ঠিক আছে। নর প্ল্যান্টের কথা হয়, নর প্ল্যান্ট হচ্ছে 6 রডস, দেখবি এনসিআরটিতে 6টা রড দেওয়া আছে, এরা স্কিনের ভেতরে ইনজেক্ট করা হয়। তাহলে লেক ইট ইজ ইনজেক্টেড বিনিথ দ্য স্কিন, আর স্লোলি হরমোন রিলিজ করে, স্লোলি রিলিজ দ্য হরমোন। কি হরমোন, প্রোজেস্টেরন হরমোন। নর প্ল্যান্ট তো প্রোজেস্টেরন হরমোন, প্রোজেস্টেরন হরমোন। এরাও কি করে মেনলি বল, ইনহিবিট দ্য ওভুলেশন। তাহলে এরাও ওভুলেশনকে ইনহিবিট করে, এরাও ওভুলেশনকে ইনহিবিট করে, ইনজেকশন বা ইমপ্ল্যান্ট হোক, কিন্তু এর মধ্যে মেইন কম্পোনেন্ট কি, প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন এখানে নেই, ইস্ট্রোজেন এখানে নেই। তাহলে যদি এনসিআরটিতে আরেকবার দেখিস কি আছে, দেখ ভালো করে দেখ, দেয়ার মোড অফ অ্যাকশন ইজ সিমিলার টু দ্যাট অফ পিলস। দেখ ওভুলেশন ভালো করে দেখ, পিলসের মেকানিজম অফ অ্যাকশন কি ছিল, ইনহিবিট দ্য ওভুলেশন। তো দেয়ার মেকানিজম অফ অ্যাকশন ইজ সাম ওয়ে সিমিলার টু দ্যাট অফ পিলস অ্যান্ড দেয়ার এফেক্টিভ পিরিয়ড আর মাচ লঙ্গার। মানে এই যে একবার তুই ইঞ্জেকশন দিলি, এই যে ইঞ্জেকশনের কথা বললাম, এই একবার যদি ইঞ্জেকশন দিস তাহলে সে 3 মাস কাজ করে, 3 মাস, 3 মাস তাকে এই 150 মিলিগ্রাম বলা হয় ইঞ্জেকশন দেওয়া হয়, এই ডিএমপি ডিপো মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। তো সেটা 3 মাস ধরে কাজ করে, তাহলে তোকে প্রত্যেকদিন ওষুধ খেতে হচ্ছে না। আবার এটাও 3-4 মাস ধরে কাজ করে, ইমপ্ল্যান্ট যদি করে, স্কিনের ভেতরে ইমপ্ল্যান্ট করে দিয়ে আস্তে আস্তে ওটা হরমোন রিলিজ করে তোর কন্ট্রাসেপটিভ পিরিয়ডটাকে 3 মাস ধরে রাখছে, তো প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, administration of progesterone or progesterone estrogen combination or IUDs within 72 hours of the coitus have been found to very effective as emergency contraceptive. Very 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 important. এবার তোকে এখানে একটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ সম্বন্ধে জানিয়ে রাখি কিছু। এবার এখানে লেখ এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, ধর কোনো কারণে কোনো রকম ভুল বা সেক্সুয়াল প্লেজারের জন্য হঠাৎ করে সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে গেছে, তো এবার অবভিয়াসলি ইয়ং বয়সে কী হবে, তুই অবভিয়াসলি কাউকে জানাতে পারবি না। সেই সময় যেটা সব থেকে বেশি কাজ করে সেটা হচ্ছে লিভোনরজেস্ট্রেল, প্রোজেস্টেরন কম্পাউন্ড, হ্যাঁ, নরজেস্ট্রেল। এর ট্যাবলেট পাওয়া যায় 1.5 মিলিগ্রামের একটা ট্যাবলেট পাওয়া যায়, একটা সিঙ্গেল ট্যাবলেট, একটা ট্যাবলেট পাওয়া যায়, যদি একটা খেয়ে নিস, যত তাড়াতাড়ি খাবি, ভালো করে শোন, উইদিন 72 আওয়ার্স আমার কাজ করবে, কিন্তু যত তাড়াতাড়ি খাবি তত বেশি বেনিফিট। মানে হয়ে যাওয়ার যদি 2 ঘন্টার মধ্যে খেয়ে নিস তাহলে সব থেকে বেনিফিট। আর যদি এই ট্যাবলেট না পাস তাহলে কি 0.5 মিলিগ্রাম ট্যাবলেট দুবার খেতে হবে, একবার খাবি আবার 12 আওয়ার্স পর আরেকটা খাবি, এই একটা ট্যাবলেট খেলি আবার 12 আওয়ার্স পর আরেকটা ট্যাবলেট খেলি, দেন টোটাল 1.7 মানে 7.75 প্লাস 0.75 1.5 মিলিগ্রামই হলো। এটা একটা জিনিস আছে। আর একটা আছে ইউলিপ্রিস্টাল, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইউলিপ্রিস্টাল লিভোনরজেস্ট্রেল, যেটা আনওয়ান্টেড 72 বলে বাজারে পাওয়া যায়, আনওয়ান্টেড 72, তাই নামের মধ্যেই আছে আনওয়ান্টেড। তুই চাষনি হয়তো হয়ে গেছে কোনো কারণে, যদি একটা ম্যারিড কাপেল আফটার 2 ইয়ার্স করে, সে তো চাইবে যে আমার বাচ্চা, তাই জন্য সেক্সুয়াল ইন্টারকোর্স করবে, কিন্তু যদি সে না চায় কিন্তু তার সেক্সুয়াল হয়ে যায় কোনো কারণে, আনপ্রোটেক্টেড হয়ে যায়, তাহলে সে আনওয়ান্টেড 72 খেয়ে নেবে, তত তাড়াতাড়ি পারবে। ইউলিপ্রিস্টাল বলে একটা আছে, ওটাও খুব একটা ভালো না, কিন্তু সব থেকে, কিন্তু মনে রাখবি যে আরেকটা আছে কি, আইইউটি, কপার আইউডি। কপার আইউডিও ক্যান অ্যাক্ট অ্যাজ এন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বা ইসি, এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। মনে রাখবি যে আইউডির মধ্যে অনলি কপার আইউডি ক্যান অ্যাক্ট অ্যাজ এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ। এই এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ উইদিন 5 ডেজের মধ্যে বা 120 আওয়ার্স 5 ডেজ মানে 24x5 124 আওয়ার্সের মধ্যে তুই মানে তোর ফিমেল বডিতে দিয়ে দিতে পারিস, তাহলে সেটা এমার্জেন্সি কন্ট্রাসেপশনে কাজ করবে কিন্তু, ঠিক আছে। তার মানে মনে রাখিস আইওডিও ক্যান অ্যাক্ট অ্যাজ এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ, সব থেকে বেস্ট এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ কিন্তু এটা, যদি আইওডি করে। কিন্তু সব থেকে কনভিনিয়েন্ট কোনটা, এটা কনভিনিয়েন্ট। কারণ তুই ভাব, তুই তোর এরকম একটা হয়ে গেছে, তুই একটা পিল খেয়ে নিবি 1.5 মিলিগ্রাম একটা পিল খেয়ে নিবি, না ডাক্তারখানায় গিয়ে এসব আইওডি ইউজ করবি, অবভিয়াসলি নয়। কিন্তু বেস্ট যদি বলি সেটা বেস্ট, কিন্তু সব থেকে মোস্ট কমন ইউজ কি করি,
সঙ্গে সঙ্গে আনওয়ান্টেড 72 গিয়ে বাজারে কিনবে, ঠিক আছে? আনওয়ান্টেড 72 ইউনিপিস্টল অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু এটাই বেশি ইম্পর্টেন্ট। এটাই যে এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ, সেটাই বলেছে দিস ক্যান দেখ অ্যাডমিনিস্ট্রেশন অফ প্রোজেস্টেরন, যদি অনলি প্রোজেস্টেরন করি তাহলে আমরা সেটার নাম কি হবে? এটার নাম হচ্ছে লিভোনর্জেস্টেল, তাই তো? এটা আমি বললাম এলএনজি লিভোনর্জেস্টেল কত গ্রাম? 1.5 মিলিগ্রাম। অর প্রোজেস্টেরন ইস্ট্রোজেন কম্বিনেশন, এটা ইউলিপ্রিস্টলটা যেটা বললাম অতটা ভালো না। অর আয়োডিস, এই আয়োডিস কোন আয়োডিস? নট হরমোনাল আয়োডিস, কপার আয়োডিস, কপার আয়োডিস উইদিন দ্য 72 hours of the coitus মানে intercourse have been found to be very effective as emergency contraceptive, as they could be used to avoid the possible pregnancy due to rape or casual unprotected intercourse. Casual unprotected intercourse হয়ে যেতে পারে দুটো একটা কাপলের মধ্যে, বা রেপ যদি হয় সেক্ষেত্রেও আমার এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ ইউজ করতে হবে। তো সে তো চাইবে না যে বাচ্চার বাবা রেপিস্ট হোক, তাই না? বাচ্চার বাবা রেপিস্ট ছিল, মানে যে তাকে রেপ করেছিল, সে চাইবে না, তাহলে সেই সময়ও কিন্তু এমার্জেন্সি কন্ট্রাসেপ্টিভ ইউজ করা যেতে পারে। ক্লিয়ার? তারপর সার্জিক্যাল মেথডস কল স্টেরিলাইজেশন আর জেনারেলি অ্যাডভাইস ফর মেল অ্যান্ড ফিমেল পার্টনার অ্যাজ এ টার্মিনাল মেথড। টার্মিনাল মানে একদম শেষ, যদি ফ্যামিলি কমপ্লিট হয়ে যায়, তাই তো? ফ্যামিলি যদি কমপ্লিট হয়ে যায়, না হলে কিন্তু করা যাবে না। টু প্রিভেন্ট এনি মোর প্রেগনেন্সিস, ঠিক আছে? সার্জিক্যাল ইন্টারভেনশন ব্লক দ্য গ্ল্যামেট ট্রান্সপোর্ট অ্যান্ড দেয়ার বাই প্রিভেন্ট দ্য কনসেপশন। আমি আগেই বলেছি, যদি ভ্যাসেক্টমি করে দিস তাহলে স্পার্মের ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে, আর টিউবেক্টমি করলে কি হবে? ওভামের ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাবে। দে ব্লক দ্য গ্যামেট ট্রান্সপোর্ট, এটা আন্ডারলাইন পয়েন্ট। স্টেরিলাইজেশন মানে কি? স্টেরিলাইজেশন টেকনিকটা কাকে, মেল আর ফিমেলকে কি করে দিচ্ছে? স্টেরাইল মানে হচ্ছে বন্ধা, শেয়ার করতে পারবে না, ঠিক আছে? প্রসিডিওর is a male is called vasectomy and female is tubectomy. In vasectomy, a small part of the vas deferens is removed or tied up through a small incision on the scrotum, যেটা আমরা ছবিতে দেখবো। And whether is tubectomy, a small part of the fallopian tube is removed. Fallopian tube remove করে দিলাম, টাইট করে দিলাম through a small incision in the abdomen or vagina. মানে কি? তুই নিচ দিয়েও ঢুকতে পারিস, মানে ধর এটা ধর ইউটেরাস, এটা ফ্যালোপিয়ান টিউব, দুভাবে ঢুকতে পারিস, ওপর দিয়ে ঢুকতে পারিস অ্যাবডোমেন দিয়ে, আর নিচ না হলে নিচ দিয়ে ভ্যাজাইনা দিয়ে ঢুকতে পারিস। আমি আলটিমেটলি কি করবো? এখানটা কাটবো, কেটে এটা টাই করে দেবো। টাই করে দিলে কি হবে? এখানে যে ওভামটা যাচ্ছে এর মধ্যে, ফ্যালোপিয়ান টিউবের মধ্যে, সেটা আর এদিকে আসতে পারছে না, তাহলে হবে না। ক্লিয়ার? তো থ্রু ভ্যাজাইনা দিস টেকনিক ইজ হাইলি এফেক্টিভ। ভালো করে লাস্ট লাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দিস টেকনিক ইজ হাইলি এফেক্টিভ বাট দেয়ার রিভার্সিবিলিটি ইজ ভেরি পুয়ার। তার মানে এরা খুব এফেক্টিভ, মানে একবার যদি করিস তাহলে কিন্তু প্রথম, মানে বলা হয় যে একবার যদি তুই এই মানে তোর টিউব ভ্যাসেক্টমি করিস, তার ভ্যাসেক্টমি করার পর প্রায় 5 থেকে 6 বার ইজাকুলেশনের পর অ্যাপ্লিকেবল হয়। মানে ভ্যাসেক্টমি করে ফেললি, ভ্যাসেক্টমি করার পর যা স্পার্মটা নর্মাল ছিল সেটা 5-6 বার ইজাকুলেশন করে বার করতে হবে। তারপর যখন তুই সেক্সুয়াল ইন্টারকোর্স করতে যাবি, তার মধ্যে তোর আর কি স্পার্ম বেরোবে না, কিন্তু ফার্স্ট টু 6 ইজাকুলেশন করা যাবে না ভ্যাসেক্টমি করার পর। দিস টেকনিক ইজ হাইলি এফেক্টিভ বাট দেয়ার রিভার্সিবিলিটি ইজ পুয়ার। কেউ যদি একবার এরকম করলো, তারপরে আমার হঠাৎ করে মনে হলো তোর ভ্যাসেক্টমি করে ফেললো, তার 45 বছরের দুটো বাচ্চা আছে, হঠাৎ করে দুটো বাচ্চা হয়তো কোনো কারণে মারা গেল, কোনো কারণে কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো রোগ হয়ে মারা গেল, তাহলে সে তো চাইবে যে আরও একটা বাচ্চা আবার অ্যাডাপ্ট করতে, 45 বছর হচ্ছে বয়সও, কিন্তু সে যদি একবার ভ্যাসেক্টমি করে ফেলে সে তো আর ফিরে যেতে পারবে না, কারণ এটা তো প্রায় টুয়ার্ডস ইরিভার্সিবল, তাই না? তাই জন্য রিভার্সিবিলিটি ইজ ভেরি পুয়ার বা ইরিভার্সিবল, আমরা ফার্স্টেই বলেছি। ছবিটা দেখিনি, এরাক যদি আমি ফার্স্ট ডিফারেন্স টাই অ্যান্ড কাট করে দিই তাহলে হচ্ছে ভ্যাসেক্টমি, যেটা মেলদের ক্ষেত্রে করা হয়, আর ফিমেলদের ক্ষেত্রে কী করা হয়? টিউবেক্টমি। টিউবটা কেটে দিয়ে টাই করে দিলাম, টিউবটাকে কাটলাম, কেটে টাই করে দিলাম, তাহলে এখান থেকে যে ওভামগুলো আসছো, এই যে ওভাম আসছিল সেটা কি হবে? এখানে আর যেতে পারবে না, এখানে গিয়ে থেমে যাবে, এখানে আর ট্রান্সপোর্ট করতে পারবে না। ক্লিয়ার? টিউবেক্টমি। ওকে, নেক্সট, it needs to be emphasized, ওই ভাটের কথা লেখা আছে, suitable contraceptive methods, selection of suitable contraceptive methods, and it is always be undertaken with the consultation of qualified medical professional. Very very important, আগেই বলেছি। One must remember that contraceptive are not regular requirements. কেউ প্রত্যেকদিন যদি contraceptive ইউজ করে সেটা তো অবভিয়াসলি খারাপ। Not regular requirements for the maintenance of reproductive health. মেনটেন্সের জন্য কখনো কন্ট্রাসেপ্টিভ লাগে না। ইনফ্যাক্ট দে আর প্র্যাকটিস এগেনস্ট এ ন্যাচারাল রিপ্রোডাক্টিভ এডের।
ন্যাচারাল যে জিনিসটা সেটা তুই সবসময় আনন্যাচারালি সবসময় যদি কন্ট্রাসেপটিভ করিস তাহলে কি হবে, সবটাকে বাধা দিচ্ছিস ন্যাচারাল জিনিসটাকে, ঠিক আছে। One is forced to use these methods either to prevent pregnancy or to delay space pregnancy due to personal reasons. অনেক সময় অনেকের পার্সোনাল রিজনস থাকে যে এখন হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক না, তাই এখন বেবিটা নেবো না, তাই তো সেই সময় কন্ট্রাসেপশন ইউজ করে, কিন্তু সেটা বেশি দিন ইউজ করা ঠিক নয়, কারণ সব কিছুরই সাইড এফেক্টস আছে। যদি তুই ওসিপি ওরাল কন্ট্রাসেপটিভ পিল যেটা খুব ইউজ হয় আফটার ম্যারেজ বেশি দিন ইউজ করিস তাহলে লিভার প্রবলেম হতে পারে, সিভিয়াস প্রবলেম হতে পারে, তাহলে ওসিপি সম্বন্ধে কিছু লিখে রাখ। কারণ ওসিপি সম্বন্ধে যদি কিছু লিখে দিই এখানে, তার এখানে জায়গা যদি থাকে লিখি হচ্ছে যে ওসিপি, তোর ওপরে লিখি জায়গা থাকলে ওসিপিসে কি কি জিনিস আছে যেগুলো খারাপ করতে পারে। ওরা ওয়েট গেন করাবে, ওয়েট গেন, সেখানে হচ্ছে অ্যাকনি করতে পারে, গালে অ্যাকনি হবে, ব্রণ হবে, ঠিক আছে, ব্রণ হবে। সেখানে হচ্ছে ম্যাস্টালজিয়া, ম্যাস্টালজিয়া মানে ব্রেস্ট টেন্ডারনেস, ব্রেস্টটা মনে হবে যে খুব শক্ত শক্ত হয়ে আছে, ঠিক আছে, টেন্ডারনেস, ব্রেস্ট টেন্ডারনেস। আর তারপর হচ্ছে ভমিটিং অ্যান্ড নজিয়া, প্রচুর ভমিটিং নজিয়া করবে, ভমিট অ্যান্ড নজিয়া। আর আরেকটা জিনিস সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ক্লটিং প্রবলেম, ক্লটিং প্রবলেম। যদি হার্টের কারো ডিজিজ থাকে, ঠিক আছে, তাহলে কিন্তু তার ওসিপি খাওয়া উচিত না। কোনো ফিমেলের যদি হার্টের প্রবলেম থাকে তার ওসিপি খাওয়া উচিত না, কারণ কি এই ওসিপি কী করে, এই যে ভেসেলসগুলো আছে না সেই ভেসেলসগুলোকে ক্লট করে দেয়, মানে তোর ফ্লোটাকে কমিয়ে দেয়, ব্লাড ফ্লো কমিয়ে দেয় হার্টে, ঠিক আছে। তাই জন্য ওসিপি খুব সিলেক্টিভলি ইউজ করা উচিত। লিভার প্রবলেম করে, 6 হচ্ছে লিভার প্রবলেম, লিভারের ক্যান্সার করতে পারে, ঠিক আছে, লিভার প্রবলেম করতে পারে। তো সব কিছু আমরা বুঝে শুনে ইউজ করবো, কিন্তু সহেলির মধ্যে এইসব সাইড এফেক্ট নেই, কারণ সহেলির মধ্যে তো কোনো স্টেরয়েড নেই। মনে রাখবি স্টেরয়েডের জন্য আমাদের ওয়েট গেন হয়, স্টেরয়েডের জন্য আমাদের ওয়েট গেন হয়, কিন্তু সহেলির মধ্যে কোনো স্টেরয়েড নেই, সহেলির মধ্যে কোনো ওয়েট গেনও হবে না, আর এই সাইড এফেক্টসগুলো দেখা যাবে না। তাহলে সহেলির মধ্যে ভেরি ভেরি লেস সাইড এফেক্টস, লেস সাইড এফেক্টস হচ্ছে সহেলি, ঠিক আছে। চল নেক্সট। No doubt, widespread of these methods have significant role in checking the uncontrolled growth of the population. However, the ill effects like nausea, মানে ওসিপিড বলছে বা এসবের বলছে, অ্যাবডোমিনাল পেন, ব্রেক থ্রু ব্লিডিং, ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং অর ইভেন ব্রেস্ট ক্যান্সার শুড নট বি টোটালি ইগনোর্ড। কারণ মনে রাখি যে নজিয়া ভমিটিং সবসময় হবে, যে কোনো ট্যাবলেট খেলেই হতে পারে, সেটা কোনো ব্যাপার না। আর এই যে হরমোনের কনসেন্ট্রেশনগুলো এতটা স্টেরয়েড হরমোন থাকে তার জন্য হয়। ব্রেক থ্রু ব্লিডিং মনে রাখি যে ইজ ওয়ান অফ দ্য সাইড এফেক্ট অফ দ্য ওসিপি। ব্রেক থ্রু ব্লিডিং মানে সাইকেলের মাঝখানে যে সময় তোর ব্লিডিং হওয়ার কথা না মেনস্ট্রুয়াল সাইকেলে, সেই সময় কিন্তু ব্লিডিং হবে ওসিপির জন্য, ডিউ টু হরমোনাল ডিসরেগুলেশন, ইরেগুলার মেনস্ট্রুয়াল ব্লিডিং, ইভেন ব্রেস্ট ক্যান্সার, বেশি বেশি ইউজ করলে ব্রেস্ট ক্যান্সার, লিভার ক্যান্সার এগুলো হতে পারে ওসিপি যদি বেশি বেশি করে ইউজ করে। ওকে নেক্সট, এবার আসি এমটিপিতে। এমটিপি, এমটিপি আমার আজকে লাস্ট টপিক, এমটিপি। তো এমটিপি হচ্ছে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি আর ইনডিউস অ্যাবর্শন, তাহলে আমি মেডিকেলি টার্মিনেট করলাম। তো মনে রাখি যে আজ পর্যন্ত প্রায় 40 to 50 মিলিয়ন এমটিপি এক বছরে হতো, ঠিক আছে। এটা হচ্ছে 1/5 অফ দ্য টোটাল নাম্বার অফ কনসিভ প্রেগনেন্সি ইন ইয়ার। তার মানে ভাব, টোটাল যদি 100টা প্রেগনেন্সি আসে প্রত্যেক একটা জায়গায়, তার মধ্যে টোটাল 80টা প্রেগনেন্সি হচ্ছে, আর 20টা প্রেগনেন্সি কিন্তু এমটিপি দিয়ে নষ্ট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে। বুঝতে পারলি তো, 1/5। Whether to accept or legalize MTP is not being debated upon in many countries due to emotional, ethical and religious social issues involved in it. কারণ কি এমটিপিটা আমাদের লিগাল, তাই না, অবভিয়াসলি লিগাল। কারণ এমটিপি কেন করা হয় তার কারণ বলছি, ঠিক আছে। ইট ইজ লিগালাইজড ইন্ডিয়া ইন 1971, এটা খুব আন্ডারলাইন ইম্পর্টেন্ট, কোন সালে হয়েছিল, 1971, ঠিক আছে। কিছু রেস্ট্রিকশন দিয়েছিল। ওয়াই এমটিপি, কেন এমটিপি করবো আমি একটা পেশেন্টে? ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট এমটিপির হচ্ছে, ফার্স্ট হচ্ছে রেপ, কোনো রেপ হলে এমটিপি করতে হবে। সেকেন্ড হচ্ছে সোশ্যাল ইস্যুস, হঠাৎ করে মানে সে চায়নি, হয়তো কোনো কারণে হয়ে গেছে, কিন্তু তার ফ্যামিলি প্রবলেম আছে বা ফিনান্সিয়াল প্রবলেম আছে, সেই কারণে তখন এমটিপি করতে পারিস হাজব্যান্ডের সাথে ডিসকাস করে। থার্ড পয়েন্ট হচ্ছে ফিটাস যদি কোনো প্রবলেম থাকে, মাদারের যদি কোনো প্রবলেম থাকে, এমন ধর প্রেগনেন্সি হলো যে যেখানে মাদারও মরে যেতে পারে, প্রেগনেন্সিটা কন্টিনিউ হলে ফিটাসও মারা যেতে পারে, সেক্ষেত্রে আমি এমটিপি করবো, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো ইজ অ্যান্সার ইজ টু গেট রিড অফ আনওয়ান্টেড প্রেগনেন্সি, ঠিক আছে। আনওয়ান্টেড প্রেগনেন্সি কী কারণ হতে পারে, এক মিনিট, আনওয়ান্টেড প্রেগনেন্সি আইদার ডিউ টু ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, যেটা আমি বললাম সোশ্যাল কজ, অর ফেলিওর কন্ট্রাসেপশন while using during contraception and rapes.
ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফেলিয়ার অফ কন্ট্রাসেপশন, যদি ইনকেস কন্ট্রাসেপশন ইউজ করলি, ধর তুই ভালো কন্ডম ইউজ করেছিস, বাট তাও হঠাৎ করে কদিন পর দেখলি বমি হচ্ছে, ফিমেলটার বমি হচ্ছে, হঠাৎ করে প্রেগনেন্সি কিট টেস্ট করে দেখলি যে পজিটিভ এসে গেছে প্রেগনেন্সি কিট টেস্ট, তাহলে তো হয়ে গেছে, কন্ট্রাসেপশন ফেল করেছে। তাহলে তুই সেই সময় কী করবি? তুই চাসনি সেটা, বাট সেটা হয়ে গেছে, তখন সেই কারণেও কিন্তু আমি এমটিপি করতে পারবো। তাহলে ফেলিওর অফ দ্য কন্ট্রাসেপশন ডিউরিং কয়টাস অর রেপস, যেটা বললাম, আর ক্যাজুয়াল আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, এগুলোর জন্য আমি এমটিপি করবো। এমটিপি আর অলসো এসেনশিয়াল ইন সার্টেন কেস হোয়ার দ্য কন্টিনিউশন অফ দ্য pregnancy could be harmful or even fatal to either of the mother or to the fetus or both. আমি একটু আগেই বললাম যে ফিটাস মাদার যদি এমন প্রবলেম করে তার ক্ষেত্রে করতে পারবো। এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এমটিপি কত মাস বা কত উইক পর্যন্ত সেফ। মনে রাখবি আপ টু 12 উইকস অফ প্রেগনেন্সি বা ফার্স্ট ট্রাইমিস্টার, মানে প্রথম 3 মাস, তাই তো 1 মাসে 4টে উইক করে থাকে, প্রথম 3 মাস পর্যন্ত এমটিপি ইজ রিলেটিভলি সেফ ডিউরিং দ্য ফার্স্ট ট্রাইমিস্টার। কিন্তু আফটার ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টারে এমটিপি ইজ রিস্কি। কারণ কি, এমটিপি যদি করার সময় মারা যেতে পারে, আর এমটিপি করার সময় আরও বেশি মারা যেতে পারে। কারণ কি, এমটিপি হচ্ছে খুব স্টেরাইল প্রসিডিউরে করতে হয়। স্টেরাইল প্রসিডিউর মানে হচ্ছে খুব মানে হাইজেনিক প্রসিডিউরে করতে হয়। যদি এমটিপি কোনো কোয়াক ডাক্তারকে দিয়ে করাস, কোয়াক ডক্টর নয়, হয়তো ডিগ্রি নেই, গ্রামের দিকে করাস, তাহলে সেই সময় কী হতে পারে, সেপসিস হওয়ার চান্স থাকে, বডিতে ইনফেকশন এমন ছড়িয়ে গেল মারা পর্যন্ত যেতে পারে। এই কারণে বলা হয় যে আপ টু 12 উইকস অফ প্রেগনেন্সির জন্য আমার একটা ডক্টর এনাফ, একটা ডাক্তারকে দেখালেই এনাফ যদি এমটিপি করতে হয়। কিন্তু ডিউরিং দ্য সেকেন্ড ট্রাইমিস্টার অ্যাবর্শন আর মাস মোর রিস্কিয়ার। তাহলে 12 to 20 উইকস সেকেন্ড ট্রাইমিস্টার শুরু হলো, সেই সময় কী হবে, আমি যদি এমটিপি করতে চাই সেটা কিন্তু অনেক বেশি রিস্কি। সেই সময় আমার সবসময় যদি এমটিপি করতে চাই তাহলে আমার টু ডক্টরের সাজেশন মাস্ট। তাহলে এখানে একটা ডক্টর আপ টু 1 উইক 12 উইকস পর্যন্ত ফার্স্ট ট্রাইমিস্টার, সেকেন্ড ট্রাইমিস্টারে 2 ডক্টর মাস্ট। One disturbing trend observed is a majority of the MTP are performed illegally by unqualified quacks, which is not only unsafe but could be fatal too. এগুলো না সেপসিস হয়ে যাওয়ার চান্স থাকে যদি ভুলভাবে করিস। Another dangerous trend is misuse of amniocentesis to determine the sex of the unborn child. আমি বললাম যদি ইনকেস তুই সেক্স জেনে যাস অ্যামনিওসেন্টেসিস দিয়ে, তাহলে কী হবে, তুই এমটিপি করে মারতে চাইবি, সেটা হচ্ছে ইললিগাল প্র্যাকটিস। ফ্রিকুয়েন্টলি ইট ইজ ফিটাস ফাউন্ড টু বি ফিমেল, ইট ইজ ফলোড বাই এমটিপি। মানে যদি ফিটাস ফিমেল দেখা যেত তাহলে আগেকার দিনে কী হতো, এমটিপি করে মেরে ফেলতো, ইট ইজ ফলোড বাই এমটিপি। দিস ইজ দ্য টোটালি এগেনস্ট হোয়াট ইজ লিগাল, ইট ইজ টোটালি ইললিগাল। এই জন্য এটাকে স্ট্যাচুটারি ব্যান করে দিয়েছে, তাই তো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্ট্যাচুটারি ব্যান। যদি কোনো কারণে কেউ ধরা পড়ে তাহলে সে জেল, তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে সেই ডাক্তারের। ক্লিয়ার? আর মনে রাখবি যে এমটিপি যে কোয়াক্স দিয়ে করানো যায় না, তার মানে কোনো এক্সপিরিয়েন্স ডক্টরকে দিয়ে করানো যায়। তাই মনে রাখবি যে কোনো ডক্টর যে অলরেডি 25 এমটিপি করে ফেলেছে, আগে এমটিপি করেছে, সেই ডক্টরকে দিয়ে করাতে পারিস। বা কেউ যদি হাউস স্টাফ থাকে, হাউস স্টাফ মানে আমরা যে এমবিবিএস করলাম, এবার আমরা হাউস স্টাফশিপ করছি, হাউস স্টাফ ইন কোনো হাউস স্টাফ ডক্টর যে গাইনিতে হাউস স্টাফশিপ করেছে, বা গাইনি কোনো এমডি ডক্টর, এমডি না মানে এমএস তো হয় গাইনিতে এমএস ডক্টর। তাহলে আইদার কেউ কোনো এক্সপিরিয়েন্স ডক্টর মানে এমবিবিএস করার পর 25 এমটিপিস করেছে কোনো হসপিটাল বা নার্সিং হোম, কোনো নর্মাল সেন্টারে না, হসপিটাল বা রেজিস্টার্ড নার্সিং হোম এমটিপি করেছে, বা হাউস স্টাফশিপ করেছে গাইনিতে, মিনিমাম 6 মাস হাউস স্টাফশিপ করেছে, 6 মান্থ হাউস স্টাফশিপ করেছে, বা এমএস কোনো ডক্টর, ঠিক আছে, যে 3 বছর করেছে, তাকে দিয়েই কিন্তু এমটিপি করাতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস। আচ্ছা, তারপর কি আছে দেখ, সাচ প্র্যাকটিসেস শুড বি অ্যাভয়েডেড বিকজ দে আর ডেঞ্জারাস ভেরি ফর ইয়ং মাদার অ্যান্ড ফিটাস। আমি বললাম না, মাও মারা যেতে পারে, এমটিপি করা যেতে পারে, মা তো বাচ্চা তো মারার জন্যই তুই করছিস অ্যাবর্শন, কিন্তু মাও মারা যেতে পারে, মায়ের রিস্কও আছে প্রচুর। ঠিক আছে, এফেক্টিভ কাউন্সিলিং টু on the need to avoid unprotected coitus and risk factor involved in the illegal abortion as well as providing the more healthcare facilities and could reverse the mentioned unhealthy trend. তাহলে এমটিপি কেন দরকার পড়ছে? যদি আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স হয়ে যায় তাহলেই তো দরকার পড়ছে। তাই সেই ব্যাপারে আমাকে সেক্সুয়াল হেলদি ফেসিলিটিস সম্বন্ধে বলতে হবে, ইলিগাল অ্যাবর্শন সম্বন্ধে আমাকে আগে থেকে হাইলাইট করাতে হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে বারবার সার্কুলেট করাতে হবে। তাহলে কী হবে, এই প্র্যাকটিসগুলো ব্যান হবে আর হেলদিয়ার লাইফস্টাইল হবে। এটা হচ্ছে মেন জিনিস। আর এই এসটিআই আর ইনফার্টিলিটি যে টপিকটা আছে, এটা আমি একটা ভিডিও দেবো, এটা এই ভিডিওতে কভার হয়ে যাবে। আর লাস্টে যেটা এই এসটিডি আছে, এসটিডিটা পড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, এসটিডিটা আমি পড়িয়ে দিচ্ছি, ইনফার্টিলিটিটা আমি ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে, এসটিডিটা পড়িয়ে দিচ্ছি।
দেখ এসটিডি আমি নোটটা যেটা দিয়েছি তার মধ্যে অনেক কিছু এক্সট্রা লেখা আছে, তোরা পড়তে পারিস, বাট নট ফর এন্ট্রান্স পয়েন্টটা অতটা বেশি লাগেও না, বাট এনসিআরটি পড়লেই হয়ে যাবে। সেখানে কয়েকটা পয়েন্ট ইম্পর্টেন্ট। এসটিডি কে করতে পারে মনে রাখি, যে এসটিডি করতে পারে ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাই, প্রোটোজোয়া, সবাই করতে পারে এসটিডি, সব রকম অর্গানিজমই করতে পারে এসটিডি, ঠিক আছে। তো এটা সেক্সুয়াল ইন্টারকোর্স হয়, এটাকে অনেক সময় ভেনেরাল ডিজিজ বলা হয়। কি বলা হয়? ভেনেরাল ডিজিজ, ঠিক আছে। ট্রান্সমিটেড টু সেক্সুয়াল ইন্টারকোর্স ইজ কালেক্টিভলি নন অ্যাজ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন বাই এসটিডি অর ভেনেরাল ডিজিজ বা ভিটি বা রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট ইনফেকশন। চারটে নাম আছে, তিনটে নাম আছে। কি কি জিনিস করতে পারে? গনোরিয়া, সিফিলিস, এটা তো ছোটবেলা থেকে পড়েছিস, আর আবার বলে দিচ্ছি। গনোরিয়া, সিফিলিস, জেনিটাল হার্পিস, ক্ল্যামাইডিয়াসিস, জেনিটাল ওয়ার্ডস, ট্রাইকোমোনিয়াসিস, হেপাটাইটিস বি, অ্যান্ড অফকোর্স এইচআইভি। তো এগুলোর রিজনস আমি পিডিএফে দিয়ে দিয়েছি, পড়ে নিস। ট্রাইকোমোনিয়াসিস, জেনিটাল ওয়ার্ডস কে করে? এইচপিভি, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এইচপিভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস কি করে? জেনিটাল ওয়ার্ডস। ছবিও দেখিয়েছি, ছবিও দেখিয়ে দিয়েছি জেনিটাল ওয়ার্ডস নেট থেকে, ঠিক আছে। হেপাটাইটিস বি তো জানিস সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় হবে। সিফিলিস কে করে? ট্রিপোনেমা প্যালিডাম, এটা মনে রাখি, ট্রিপোনেমা প্যালিডাম, এটা একটা ব্যাকটেরিয়া, হ্যাঁ, ট্রিপোনেমা প্যালিডাম, এটা ব্যাকটেরিয়া। গনোরিয়া কে করে? গনোরিয়া করে কে? গনোরিয়া, নেইজেরিয়া গনোরি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। জেনিটাল হার্পিস কে করে? হিউম্যান হার্পিস সিমপ্লেক্স ভাইরাস 1 and 2, সরি হিউম্যান 2, হার্পিস সিমপ্লেক্স 2টা করে জেনিটাল হার্পিস, ঠিক আছে। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, এটা ভাইরাস, হার্পিস সিমপ্লেক্স ভাইরাস, একটুখানি মনে রাখলে হবে। আচ্ছা, এইচআইভি ইনফেকশন ইজ দ্য মোস্ট ডেঞ্জারাস, তার মানে এই সব কটার মধ্যে সব থেকে ডেঞ্জারাসকে, মোস্ট ডেঞ্জারাসকে এইচআইভি ইনফেকশন, যেটা আলটিমেটলি এইডসে ট্রান্সফর্ম করবে লাস্ট স্টেজে গিয়ে, তাই তো। সাম অফ দিস ইনফেকশন লাইক হেপাটাইটিস বি, দেখ একটা তো সেক্সুয়ালি রুট গেল, এবার আমি বলবো যে ব্লাড রুটে কে যেতে পারে আর নিডল স্টিক ইনজুরিতে কে যেতে পারে। সাম হেপাটাইটিস বি অ্যান্ড এইচআইভি ক্যান অলসো বি ট্রান্সমিটেড বাই শেয়ারিং অফ দ্য ইঞ্জেকশন নিডলস সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাই তো। তার মানে অনেক সময় কি হয়, যারা ড্রাগ ইউজ করে, তোরা একজন 5-6 জন মিলে একসাথে ড্রাগ ইউজ করে, একজন ধর নিডল নিল, সেই নিডলটাকে নিয়ে অন্যজনও সেই নিডলটা ইউজ করে। একজন ধর নিডল নিয়ে ড্রাগ নিল, সেই নিডলটাকে নিয়ে আর একজনও ইউজ করলো, কিন্তু ধর একজনের এইচআইভি আছে, সেই নিডলটা যখন অন্যজন ইউজ করবে তখন তারও তো এইচআইভি হয়ে যাবে, হেপাটাইটিস বি হয়ে যাবে। তাই জন্য মনে রাখি এইচআইভি একটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, যদি ভুলভাল ব্লাড ট্রান্সফিউশন হয়, একজন ভুল জনের ব্লাড ট্রান্সফিউশন করে দিই। সেকেন্ড হচ্ছে সেক্সুয়াল রুট। থার্ড কি? নিডল স্টিক ইনজুরি। আর ফোর্থ কি? আইভি ড্রাগ অ্যাবিউজার। 5 কি? 5 হচ্ছে মাদার টু বেবি, এটাকে বলে ভার্টিক্যাল ট্রান্সমিশন, ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে মা থেকে বেবির মধ্যে আসছে, ঠিক আছে, প্লাসেন্টা দিয়ে। তো এইগুলো হচ্ছে এইচআইভি ট্রান্সমিশন রুট। এই কারণে এইচআইভি বা আমরা হেপাটাইটিস বি থাকলে সবসময় ডাবল গ্লাভস পরে কাজ করি। কি বলবো? ডাবল গ্লাভস, কারণ যাতে আমাদের টাচ না হয় অনেক হাতে, ঠিক আছে, ডাবল গ্লাভস পরে কাজ করি হেপাটাইটিস বি আর এইচআইভি, ঠিক আছে। তো উইচ ইনফেক্টেড পার্সন ট্রান্সমিশন অফ দ্য ব্লাড অ্যান্ড ফর্ম, ভালো করে শোনেন, ফর্ম এ ইনফেক্টেড মাদার টু ফিটাস টু। তার মানে বুঝতে পারছি, হেপাটাইটিস বি আর এইচআইভি দুটোই হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন, সেক্সুয়াল রুট, নিডল স্টিক, আইভি ড্রাগ অ্যাবিউজার, মাদার টু বেবি, এগুলোতে ট্রান্সমিট হয়, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কমপ্লিটলি কিউরেবল। এটা প্রচুরবার কোশ্চেন এসছে, তোকে জিজ্ঞেস করবে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কমপ্লিটলি কিউরেবল এনসিআরটিতে। এটা তুই মনে রাখবি 3H। একটা হচ্ছে হেপাটাইটিস বি, হেপ বি, সেকেন্ড হচ্ছে এইচআইভি, আর থার্ড কি বল? থার্ড কি? হারপিস। আর হারপিস কি করে? সবসময় রাখবি নার্ভসে লুকিয়ে থাকে, দে হাইড ইন দ্য নার্ভস, পরে যখন ইমিউনিটি কমে যায় আবার এই হারপিসের নার্ভস থেকে আবার বডিতে চলে আসতে পারে। এইচআইভি ট্রিটমেন্ট জানিস করা গেল, পুরোপুরি কমপ্লিটলি কিওর করা যায় না, ঠিক আছে। এইচআইভি কমপ্লিটলি কিওর করা যায় না। আর হেপাটাইটিস বি তো আলটিমেটলি লিভারের প্রবলেম করে দেয়, লিভারের সিরোসিস করে দেয়, লিভারের ক্যান্সার করে দেয়, ঠিক আছে। এই কারণে নট কমপ্লিটলি কিউরেবল। দেখ লিখা আছে এক্সেপ্ট ফর হেপাটাইটিস বি, genital herpes and HIV infection, other diseases are completely curable if detected early and treated properly.
বুঝতে পেরেছিস? যদি আর্লি ডিটেক্ট করতে পারিস এই 3টে ছাড়া বাকি ডিজিজগুলো তাহলে কিন্তু কমপ্লিটলি কিউরেবল। কিন্তু এই 3টে ডিজিজ ইজ নট কমপ্লিটলি কিউরেবল। হেপাটাইটিস বি, হার্পিস অ্যান্ড এইচআইভি ইনফেকশন, 3H। ঠিক আছে, মনে থাকবে। কি কি সিমটমস হতে পারে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশনে? আমি বললাম যে ইচিং হতে পারে, চুলকাতে পারে গ্রয়েন রিজিয়ান, ফ্লুইড ডিসচার্জ হতে পারে, ইউরেথ্রাল ডিসচার্জ, পেইন হতে পারে, সোয়েলিং হতে পারে, জেনিটাল রিজিয়ানে সোয়েলিং হতে পারে। ঠিক আছে, ইনফেক্টেড ফিমেলস মে অফেন বি অ্যাসিম্পটোমেটিক। দেখ, যদি কেউ অ্যাসিম্পটোমেটিক হয়, সিমটমস হতে পারে কারোর, কারোর সিমটমস নাও হতে পারে, কিন্তু সিমটমস না হওয়াটাই খারাপ, কারণ সে তো তাহলে অবহেলা করছে, সিমটমস নেই, তার মানে ডাক্তার দেখাতেও যাবো না, কিন্তু সিমটম তার ডিজিজটা বেড়ে যাচ্ছে, মেবি অ্যাসিম্পটোমেটিক অ্যান্ড হেন্স দে মেন আনডিটেক্টেড ফর লং। তার মানে যে কোনো জিনিস যদি অ্যাসিম্পটোমেটিক হয়, সিমটমস না থাকে, তাহলে সেটা বেশি খারাপ, তাহলে সেটা তুই অবহেলা করবি। অবহেলা করলে কি হবে আলটিমেটলি, সেটা একটা সময় হবে সেটা অনেকটা বেশি দূরে চলে যাচ্ছে, তখন তুই তার কিছু করতে পারছিস না, তাই তো? অনেকে দেখবি হার্টের প্রবলেমকে অবহেলা করে। কেকের খবর শুনছিস তো? হ্যাঁ, কেকে যে মারা গেছে, টিভি দেখছিস? হ্যাঁ দাদা শুনেছি। কেউ শুনেছিস কোনো গান কেকের? কেকে তো অনেক গান। হ্যাঁ, কেকে হচ্ছে অনেক অনেক বেস্ট ছিল। আমি তো মানে কেকের ফেসবুকে যা পাচ্ছি সব শেয়ার করে দিচ্ছি। কেক ইজ মানে মাই বেস্ট সিঙ্গার বলতে গেলে। মানে বিশাল কষ্ট পেয়েছি কেকে মারা যাওয়ার পর। তো এটা ওয়ান্ডারফুল প্লেব্যাক সিঙ্গার, ওয়ান্ডারফুল প্লেব্যাক সিঙ্গার। প্রত্যেকটা গান, লাভ লাইফ, মানে তোর ম্যারেজ লাইফ, স্কুল লাইফ, কলেজ লাইফ, ফ্রেন্ড লাইফ, ঠিক আছে, ইমোশনাল লাইফ, স্ট্রেসফুল লাইফ, সব জিনিসকে ইন্ডিকেট করে কেকের গান। তো আলটিমেটলি পোস্টমর্টম রিপোর্টে কী বেরোলো, যে আর ওর হার্টে কী ছিল, করোনারি আর্টারিতে ব্লকেজ ছিল, জানতে পারিনি, মানুষের অবহেলা, ও অ্যান্টাসিড খেত। সেম জিনিস, যদি সিমটমস অতটা নেই, অবহেলা করছি, ব্যাস তাহলে আনডিটেক্টেড হয়ে যাচ্ছে। যদি একটা ইসিজি করাতো বা একটা করোনারি অ্যানজিওগ্রাফি করাতো, তাহলে ধরা পড়ে যেত, কিন্তু করায়নি, নিয়তি এটাই। ঠিক আছে, তো সিমটমস না থাকাটা খারাপ, এটা মনে রাখবি, সবসময় মনে রাখবি। সিমটমস থাকলে তুই ডিটেক্ট করে ট্রিট করতে পারবি, সিমটমস না থাকলে ট্রিট করতে পারবি না। এই জন্য ডায়াবেটিস পেশেন্টদের সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়, ডায়াবেটিস পেশেন্টদের সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়। কেন বলতো? কারণ ডায়াবেটিসের নার্ভসগুলো নষ্ট হয়ে যায়। তো নার্ভ যদি থাকতো, ইনট্যাক্ট থাকতো, তাহলে কি ব্যথা হলে নার্ভসের সেন্সারি ইম্পালস দিয়ে তুই বুঝতে পারতিস, কিন্তু ডায়াবেটিসে কি হয়, নার্ভগুলো নষ্ট হয়ে যায়। তাই হার্টের প্রবলেম হলে তুই বুঝতেই পারবি না হার্টের প্রবলেম হলে, হঠাৎ করে তুই মারা যাবি। সাইলেন্ট হার্ট অ্যাটাক বলে ডায়াবেটিসকে। ডায়াবেটিস মেডিটেসে কি হয়, সাইলেন্ট হার্ট অ্যাটাক, যেহেতু নার্ভ ডেস্ট্রয় হয়ে যায়। অ্যাবসেন্স অর লেস সিগনিফিকেন্ট সিমটমস ইন দ্য আর্লি স্টেজ of the infection and social stigma attached to the STI deter the infected person from going to the timely detection and proper treatment. আমি বললাম না, স্টিগমা, কোনো সেক্সুয়াল ডিজিজ হয়েছে আমি যাব না, হসপিটালে কেন দেখাবো, ডাক্তারের কাছে কেন দেখাবো, কাউকে কেন বলবো, এইটা থেকেই আলটিমেটলি আমার কি হচ্ছে, ডাক্তারখানা যায় না, আর ডিজিজগুলো কি হয়ে যায়, ফ্লেয়ার আপ করে যায়, অনেক ফ্লেয়ার আপ করে যায়। গোয়িং ফর টাইম ডিটেকশন, প্রপার ট্রিটমেন্ট, ডিটার মানে বাধা দেয়। ঠিক আছে, সোশ্যাল স্টিগমা, বললাম না এইচআইভি প্রচুর সোশ্যাল স্টিগমা আছে। দিস কুড লিড টু, হ্যাঁ বল। দাদা বলছি, ওই যে তুমি বললে না হেপাটাইটিস বিটা মানে কিওর করা যায় না, পুরোপুরি কমপ্লিটলি কিওর করা যাবে না। মানে এখানে কিন্তু আমি এক্ষুনি নেটে সার্চ করলাম, দেখাচ্ছে মোস্ট অ্যাডাল্টস উইথ হেপাটাইটিস বি রিকভার ফুলি ইভেন ইফ দেয়ার সাইন্স অ্যান্ড সিমটমস আর সিভিয়ার। রিকভারলি না, দেখ অ্যাকচুয়ালি দেখ, এই তুই নিটের সাথে যদি গুলিয়ে ফেলিস, তাহলে এই কারণে এখন একটা জিনিস বেরিয়েছে, দেখে যেটা মিম বেরিয়েছে, তোকে বলি, ইয়োর ডায়াগনোসিস, মাই ডায়াগনোসিস, তুই আমার কাছে আসলি, মাই ডায়াগনোসিস, আমি তোকে 500 টাকা নেবো। যদি ইয়োর ডায়াগনোসিস হয়, ঠিক আছে, না, মাই ডায়াগনোসিস এর একটা জিনিস, মাই ডায়াগনোসিস এটা হচ্ছে, এটা ইয়োর ডায়াগনোসিস অ্যান্ড মাই ট্রিটমেন্ট, সেটা হচ্ছে 1000 টাকা। আর যদি ইয়োর ডায়াগনোসিস অ্যান্ড ইয়োর ট্রিটমেন্ট হয়, তাহলে হচ্ছে 2000 টাকা। এই গুগল হচ্ছে সব থেকে বাজে জিনিস, ঠিক আছে, এটা মনে রাখিস। মানে মেডিকেল সায়েন্সে তো অনেক বাজে জিনিস, কারণ তুই ব্যাপারটা যে আমরা নিজেরাই গুগল থেকে খুব কম দেখি, কারণ স্ট্যান্ডার্ড বুকের সাথে গুগলের অনেক ডিফারেন্স আছে। তুই গুগলে যাই সার্চ কর, তোর একটা পজিটিভ রেজাল্টই দেখাবে। তুই যদি এখন সার্চ করিস যে হেপাটাইটিস বি ক্যান বি কিওর্ড, এমন একটা রিসার্চ আর্টিকেল দেখাবে তোকে, ঠিক আছে, সেখানে দেখা যাচ্ছে যে হেপাটাইটিস বি, এইচআইভি পুরো কিওর করে দেওয়া যায়, তার মানে তো কিওর নয়। হলো শোন, তুই হেপাটাইটিস বি কিওর করতেই পারিস। কীভাবে কিওর করতে পারিস? ধর হেপাটাইটিস বি ড্রাগস আছে, তার জন্য তুই কিওর করতে পারিস, বাট কমপ্লিটলি কিওরেবল এই জিনিসটা খুব বাজে জিনিস। এটা একটা অদ্ভুত টার্ম। এবার এনসিআরটি এখানে ইউজ করছে, তোকে এনসিআরটির টাইমই জানতে হবে, কারণ তোকে পরীক্ষায় পাস করতে হবে। এইচআইভিও এখন কি বলতো, অনেকটাই কিওর করা যায়, তাও আমরা এখানে বলছি নট কমপ্লিটলি কিওরেবল। ঠিক আছে,
এইচআইভি এবারে কোন স্টেজে গেলে তুই কমপ্লিটলি কিওর করতে পারবি? যখন তুই প্রথম দিকে স্টেজে থাকবি। যদি একদম এইডস হয়ে যায় তুই কমপ্লিটলি কিওর কিছুই করতে পারবি না। হেপাটাইটিস বিও সেম জিনিস। হেপাটাইটিস বি ধর প্রথম হলো, তার লিভারের ক্যান্সার হয়নি বা লিভারের সিরোসিস হয়নি, তার আগে তুই ট্রিট করলে ঠিক আছে। কিন্তু যদি একবার লিভার অ্যাফেক্টেড হওয়া শুরু করে দেয়, লিভার ডিস্ট্রয় হওয়া শুরু করে দেয়, তাহলে তুই আর হেপাটাইটিস বি ট্রিটমেন্ট করে কি করবি? সে তোর পুরো অর্গানটাকেই নষ্ট করে ফেলছে। বুঝতে পেরেছিস আমি কি বললাম? হ্যাঁ হ্যাঁ দেখেছি না, এর আগেও দেখেছি গুগলে মানে অনেক রেজাল্ট মানে অনেক ভুলভাল তুই থাকে। যাই লিখিস গুগলে, গুগল তোকে পজিটিভ অ্যান্সারই দেবে তুই যেটা চাইছিস। এটা গুগলের জিনিস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, আমি পরীক্ষার কোশ্চেন দিয়ে দেখলাম, একটা এক্সাম দিয়ে দেখলাম, গুগলে মারলাম, দেখি গুগলে যা আমি টাইপ করলাম সেটাই দেখালো, কিন্তু অ্যাকচুয়ালি তা নয় তো। ঠিক আছে, হ্যাঁ তো মনে রাখবি 3টে এজ নট কমপ্লিটলি কোয়েরেবল। এসব গুগল টুগল ছাড়, যেটা এনসিআরটি তোমাদের ভগবান, বেদ, গীতা, কোরআন। আর এনসিআরটি ছাড়া কিছু জিনিস এখন আর গুগল টুগল দেখার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ আর এনসিআরটির বাইরে কিচ্ছু কোনো জিনিসই যদি এনসিআরটিতে মানে মানে ভুল লেখা থাকে, তো ভুলই অ্যান্সার তোকে মার্ক করে আসতে হবে, এটা মনে রাখিস। অনেক কিছু ভুল আছে এনসিআরটি, আমি যেটা বললাম মর্টালিটি রেশিও, ওটা ভুল, তো পরীক্ষায় তোকে রেটই মার্ক করে আসতে হবে। ঠিক আছে, হুম, this could lead to complications later, which include the pelvic inflammatory disease, abortion, stillbirth, ectopic pregnancy, infertility, even cancer of the reproductive tract. তো এই জিনিসগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস কি কি কমপ্লিকেশন করতে পারে? পেলভিক ইনফ্লামেটরি ডিজিজেস ফিমেলদের হয়। পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের মধ্যে এন্ডোমেট্রাইটিস হতে পারে, এন্ডোমেট্রিয়ামটা নষ্ট হয়ে যেতে পারে, মানে ইনফ্লামেশন হতে পারে। উফোরাইটিস হতে পারে। পেলভিক ইনফ্লামেটরির মধ্যে কি কি পড়ে? এন্ডোমেট্রাইটিস, স্যালপিনজাইটিস আর উফোরাইটিস। ভালো করে দেখ, স্যালপিনজাইটিস মানে ফ্যালোপিয়ান টিউবের ইনফ্লামেশন, এন্ডোমেট্রিয়াম মানে এন্ডোমেট্রিয়াম ইনফ্লামেশন, আর উফোরাইটিস মানে ওভারি ইনফ্লামেশন, ওভারিটা নষ্ট হয়ে গেল। তো এইগুলো হতে পারে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের 3টে ট্রায়াড বলা হয়, 3টে একসাথে হয় যখন। ঠিক আছে, আচ্ছা, অ্যাবর্শন হতে পারে, স্টিল বার্থস হতে পারে, একটোপিক প্রেগনেন্সি খুব ইম্পর্টেন্ট। পরে এগুলো তো আমি অন্য সময় পড়াই তোদেরকে, তখন পড়িয়েছি না, এখন বলার কোনো দরকার নেই। এটা মনে রাখছি, একটোপিক প্রেগনেন্সি হয় মানে, একটোপিক মানে হচ্ছে ইউটেরাসে ওভার, ইউটেরাসে বাচ্চাটা হয়নি, বাচ্চাটা তৈরি হচ্ছে হয়তো, মানে যে ডেভেলপমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে ইউটেরাসের বাইরে কোনো জায়গায়। ফ্যালোপিয়ান টিউব হচ্ছে মোস্ট কমন লোকেশন। ঠিক আছে, নর্মাল ইউটেরাসে না হয় ফ্যালোপিয়ান টিউবের মধ্যে হচ্ছে। তুই ভাব ইউটেরাসটা কত বড় জায়গা, সেখানে যদি বাচ্চাটা গ্রো হয় তাহলেই তো বাচ্চাটা সার্ভাইভ করবে। কিন্তু ফ্যালোপিয়ান টিউবের ছোট্ট টিউবের মধ্যে যদি বাচ্চা গ্রো করে তাহলে কি হবে? ফ্যালোপিয়ান টিউবটা ফেটে যাবে আর বাচ্চাটাও নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ইনফার্টিলিটি তো অবভিয়াসলি এই সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজের একটা কমপ্লিকেশন হচ্ছে ইনফার্টিলিটি হতে পারে। ঠিক আছে, সেকেন্ড ইম্পর্টেন্ট লাস্ট হচ্ছে ইভেন ক্যান্সার অফ দ্য রিপ্রোডাক্টিভ টাইপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি ক্যান্সার করে? সার্ভাইকাল ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সার করে। কোন ভাইরাস করে সার্ভিক্সের ক্যান্সার? এইচপিভি 16-18। ভালো করে শোন, এইচপিভি কি বলেছিলাম? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 4টে ভ্যারাইটি আছে। কি বললাম? এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের 4টে ভ্যারাইটি আছে। একটা হচ্ছে এইচপিভি 6-11, আর হচ্ছে 16-18। এই 6-11 করে হচ্ছে জেনিটাল ওয়ার্ডস। এই যে জেনিটাল ওয়ার্ডস দেখতে পাচ্ছিস, এটা করা হচ্ছে এইচপিভি 6 আর 11। আর সার্ভাইকাল ক্যান্সার, সার্ভিক্সের ক্যান্সারকে করে এইচপিভি 16-18। মানে এই 16-18 হচ্ছে হাই রিক্স এইচপিভি। ঠিক আছে, আর এইচপিভি 6 আর 11 হচ্ছে লো রিক্স। ঠিক আছে, ওয়ার্ডস হচ্ছে লো রিক্স, ক্যান্সার হওয়ার চান্স নেই। কিন্তু 16 আর 18 যদি স্ট্রেন, মানে এইচপিভি ভাইরাসে অনেকগুলো স্ট্রেন আছে তো, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, তার যদি 16 আর 18 এফেক্ট করে সার্ভিক্সকে, তাহলে সার্ভাইকাল ক্যান্সার হবে। আর 6 আর 11 এফেক্ট করলে জেনিটাল ওয়ার্ডস হবে। এটা মনে রাখবে। দেন STI is a major threat. STI is a major threat to health society. Therefore, prevention of the early detection and cure of the disease are given prime consideration under the reproductive health and problem. সব RCH এর আন্ডারে, reproductive and child health program। ঠিক আছে, then though all person are vulnerable to this infection, their incidence is reported to high among the person 15 to 18। ভালো করে ভাব না, এটা হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ। এই সময় মানুষ সেক্সুয়াল আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, তাই জন্য এই সময় চান্স হচ্ছে সব থেকে বেশি সেক্সুয়াল ইনফেকশনের জন্য। ঠিক আছে, 15 to 24 ইয়ার্স। এই কারণে এই এইচপিভি এগেনস্টে ভ্যাকসিন তৈরি হয়, যেটাকে আমরা বলি এইচপিভি ভ্যাকসিন। এই ভ্যাকসিন সব রিপ্রোডাক্টিভ ফিমেল যারা ধর ইনকেস আনপ্রোটেক্টিভ সেক্সুয়াল ইন্টারকোর্স করলো, তার জন্য এই ভ্যাকসিন যদি 2টো ডোজ নিয়ে রাখে, তাহলে কি হবে? তার এইচপিভির জন্য সার্ভাইকাল ক্যান্সারও হবে না আর জেনিটাল ওয়ার্ডসও হবে না। তাই সার্ভাইকাল ক্যান্সারের জন্য আমরা
অনেক সময় এইচপিভি ভ্যাকসিন দিয়ে থাকি এই ফিমেলদের মধ্যে যারা এই এজ গ্রুপের মধ্যে আছে। আরেকটা বলা হয় এই সার্ভাইকাল ক্যান্সার, সিএক্স মানে সার্ভাইকাল ক্যান্সার বা সার্ভিক্সের ক্যান্সার। এই সার্ভিক্সের ক্যান্সারের একটা স্ক্রিনিং টেস্ট হয়, কি বললাম, স্ক্রিনিং টেস্ট, মানে তুই সব মহিলাদের নিয়ে আসলি, একটা টেস্ট করলি, তুই দেখে নিলি যে কাউর মধ্যে কোনো ক্যান্সারের প্রবণতা আছে কিনা, সার্ভিক্সের ক্যান্সার হওয়ার প্রবণতা আছে কিনা, সেটাকে বলা হয় প্যাপসমিয়ার। প্যাপসমিয়ার। তো সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংয়ের জন্য আমরা প্যাপসমিয়ার করে থাকি। প্যাপসমিয়ার মনে থাকবে, সার্ভাইকাল ক্যান্সারের জন্য প্যাপসমিয়ার। There is no reason to panic because prevention is possible. Obviously, one could be free of this infection by following the simple principle. Avoid sex with unknown person. আমি বললাম না ওই যে ছেলেটার কথা মনে কর যেটা বলছিলাম, সে অ্যাভয়েড সেক্স আননোন পার্সন, নিজের গার্লফ্রেন্ডের সাথে করলে অতটা হতো না, কিন্তু সে করেছে আননোন পার্টনার বা মাল্টিপল পার্টনার। মাল্টিপল পার্টনার আমার কি, আজকে এর সাথে করছে কালকে ওর সাথে করছে, তাহলে কি মাল্টিপল চান্স থাকবে, মানে অনেক প্রবাবিলিটি বেড়ে গেল ইনফেকশন ট্রান্সমিট হওয়ার। সেকেন্ড হচ্ছে অলওয়েজ ট্রাই টু ওয়্যার কন্ডম ডিউরিং আনপ্রোটেক্টেড ইন্টারকোর্স, কারণ কন্ডম তো ইজ দ্য সেফেস্ট জিনিস যেটা সেক্সুয়াল ইন্টারকোর্স, সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন আর এডস থেকে বাঁচায় ডিউরিং কোয়ার্টার। আর থার্ড হচ্ছে ইন কেস অফ ডাউট ওয়ান শুড গো ফর এ কোয়ালিফাইড ডক্টর ফর আর্লি ডিটেকশন অ্যান্ড গেট কমপ্লিট ট্রিটমেন্ট ইফ ডায়াগনোসিস ইনফেকশন। অবভিয়াসলি ওর যদি এইচআইভি ধরা পড়ে তাহলে ওকে ট্রিটমেন্ট করাতে হবে, তাহলে সে সারা জীবনটা বেঁচে যাবে। ট্রিটমেন্ট না করলে এইডসে যদি চলে যায় তাহলে তো সে শেষ, ইনফেকশনেই মারা যাবে শেষ পর্যন্ত। ইমিউনিটি এত কম, সব ইনফেকশন তাকে তাড়া করবে। ক্লিয়ার? দিস থিং ইনফার্টিলিটি আর ওটা আমি একটা ভিডিও দিয়ে দেবো, ওটার মধ্যে আছে যেখানে আমরা আইভিএফ পড়িয়েছি, আইসিএসআই, গিফট আর জিফট। ঠিক আছে, দ্যাট ইজ দ্য এন্ড অফ দ্য টপিক। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছিস তো? এখানে একটা এমটিপি বলে লেখা আছে। আচ্ছা, তোরা জানিস এখানে দেখ, দ্য মেডিকেল টার্মিনেশন অ্যাক্ট by 2016 with intention of the reducing incidence of illegal abortion and consequence maternal mortality and morbidity. মরবিডিটি মানে হচ্ছে কারণ অসুস্থতা, আর মর্টালিটি মানে মৃত্যু। মরবিডিটি মানে ধর তোর ডায়াবেটিস হয়েছে, হাইপারটেনশন হয়েছে, এটা হচ্ছে মরবিডিটি। আমরা বলি না কোমরবিডিটি আছে কিনা, আর মর্টালিটি মানে মৃত্যু। অ্যাকর্ডিং টু দিস অ্যাক্ট এ প্রেগনেন্সি মে বি টার্মিনেট অন সার্টেন কনসিডারেশন উইদিন দ্য ফার্স্ট 12 weeks অফ প্রেগনেন্সি অন দ্য ওপিনিয়ন ওয়ান রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার। দেখ লেখা আছে, দেখ আপ টু 12 weeks পর্যন্ত তুই কি করতে পারবি, ওয়ান রেজিস্টার্ড মেডিসিনাল প্র্যাকটিশনার, মানে ডাক্তারের কাছ থেকে তুই সাজেশন নিতে পারবি। ইফ প্রেগনেন্সি হ্যাজ লাস্টেড মোর দ্যান 12 weeks বাট ফিউয়ার দ্যান 24 weeks, টু রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার মাস্ট বি অফ দ্য ওপিনিয়ন। ঠিক আছে, কারণ দুটো ডক্টরের থেকে আমি চেক আপ করবো, কারণ এই সময় যদি ইনকেস একটা ডক্টর ভুল বলে তাহলে কিন্তু কেচ্ছা হয়ে যাবে, বুঝতে পেরেছিস তো? ঠিক আছে, আচ্ছা, তো মনে রাখিস যে এখন তো আগে তো 20 সপ্তাহ পর্যন্ত এমটিপি করা যেত। দেখ রিলেটিভলি সেফ আপ টু 12 weeks। ঠিক আছে, তারপরে আমি কি বলেছি, রিলেটিভলি সেফ আপ টু 12 weeks, কিন্তু আনসেফ আপ টু, রিস্ক কি কোথায়, মোর হচ্ছে আপ টু 20 weeks। কিন্তু এখন মনে রাখবি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2020-তে 24 weeks পর্যন্ত করা যায় বলেছে এমটিপি। ঠিক আছে, নতুন আপডেট। ঠিক আছে, 24 weeks পর্যন্ত করা যায়, কারণ মানে মায়ের শরীর ভেবে সব ভেবে ডিসাইড করতে 24 weeks পর্যন্ত করা যাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখ the grounds for such termination of the pregnancy, the continuation of the pregnancy would involve a risk of the life of the pregnant woman or grave injury to the physical health. Obviously, there is a substantial risk that child were born if to suffer and physical and mental abnormalities due to seriously handicapped. যদি একটা বাচ্চা আমি আগে থেকেই জানতে পারি হ্যান্ডিক্যাপ্ট হয়ে জন্মাবে, তার একটা ফিজিক্যাল মেন্টাল অ্যাবনর্মালিটি নিয়ে জন্মাবে, তাহলে তাকে আমি এমটিপি করাবো। তাই জন্য বলেছি তো, ফিটাস আর মাদারের যদি প্রবলেম অ্যাসেস করতে পারি, সোশ্যাল ইস্যুস, আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করেছে। ফিফথ হচ্ছে কি, ফিফথ হচ্ছে যে ফেলিওর অফ দ্য কন্ট্রাসেপশন, তাহলেও আমি কিন্তু এমটিপি ইউজ করবো, ফেলিওর অফ দ্য কন্ট্রাসেপশন। আশা করি তোরা এবার পিআইকিউ ডিসকাশনটা দেখবি, আর লাস্ট হচ্ছে আর্টিফিশিয়াল রিপ্রোডাক্টিভ টেকনোলজিটা দেখবি, ইনফার্টিলিটিটা দেখবি। এটার পর তোর বাকি সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে, আর তোর এনি এমসিকিউ রিলেটেড ফ্রম দিস ইউ উইল ডেফিনেটলি ডু ইট। ওকে, এর পরের উইকে আমরা হিউম্যান রিপ্রোডাকশনটা করাবো আর হেলথ অ্যান্ড নিডসটা করবো, মানে কামিং উইকে। ঠিক আছে, চল, দিস ইজ দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার। লাস্ট ভিডিওটা আমি এটা দিয়ে দেবো। ঠিক আছে, ইন ভিট্রো ফার্টিলাইজেশন। ওকে, এটা ভিডিওটা দেখে করে দিচ্ছি। ওকে দাদা